তো আজকে আর আমি একটা একটা করে লিখবো না, কারণ লিখলে পর অনেক সময় চলে যায়। যেরকম লাস্ট ক্লাসে 2 ঘন্টায় আমি মাত্র 3-4টার বেশি স্ট্রাকচারও পড়াইতে পারিনি। তো 2 ঘন্টার উপর চলে গেছিল আমাদের ক্লাসে। তো আজকে সেই জন্য আমি আমি করব না, যে হচ্ছে আপনাদেরকে সবগুলো এখানে কিছু অ্যান্সার লেখা আছে, লেখাগুলোর উপরে বুঝাবো। তো একটা একটা করে লিখবো না, লিখলে অনেক সময় নষ্ট হয়। তো এইখানে যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেখেন, লাস্ট ক্লাসে আমরা সেম স্ট্রাকচারটাই দেখেছিলাম। যদি আমাদের প্রশ্নটা এখন কথা হচ্ছে এই স্ট্রাকচারটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, যে আমাদের কোনো কমরা যদি কোনো কম্পারেটিভের যদি কোনো আমরা ইউজ করতে চাই, অথবা যদি আমরা কোনো সময় হচ্ছে এই আমরা ট্রেন্ডিং যে ট্রেন্ডটা যখন ইউজ করতে চাই। তো ট্রেন্ড বলতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার ডেটাগুলোর ধরন কেমন, এইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ট্রেন্ড দ্বারা। তো আমরা ট্রেন্ডের মধ্যে কিন্তু কেউ একটা জিনিস আমরা দেখেছিলাম, একটা হচ্ছে জেনারেল ট্রেন্ড থাকে, একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট ট্রেন্ড থাকে, আর একটা হচ্ছে আমাদের ইনক্রিজ ট্রেন্ড থাকে, আর একটা হচ্ছে ডিক্রিজ ট্রেন্ড থাকে। তো এখন কথা হচ্ছে ডেটাগুলোর ধরন কেমন, ডেটাগুলো কি মানে আপওয়ার্ডে আছে নাকি ব্যাকওয়ার্ডে আছে, কোন দিকে ডেটাগুলোর ধরন আছে, বা ডেটাগুলো কোন দিকে যাচ্ছে, এই প্যাটার্নটা যদি আমি বুঝতে পারি তখন কিন্তু আমার সেন্টেন্স মেকিং করা সেই খুব ইজি হয়ে যায়। তখন আমি ধরতে পারবো যে ডেটাগুলোর ধরন কেমন, মানে ডেটাগুলো কোন ট্রেন্ডে আছে। তো সেইটার উপরে বেস করে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারবো, সেটাকে আসলে লোয়ার ট্রেন্ডে আছে নাকি আমাদের হচ্ছে ইনক্রিজ ট্রেন্ডে আছে, কোন ধরনের আছে, সেটা কিন্তু আমরা ডেটার অবস্থা বুঝলেই, আমরা ডেটার পিকচারের দিকে তাকাইলে কিন্তু বোঝা যাবে। তো আমরা আগে সেন্টেন্স গুলো নিয়ে কাজ করবো, দেন তারপরে পিকচার অ্যানালাইসিস করবো যে পিকচার থেকে কিভাবে আসলে লিখতে হয়। তো সেন্টেন্সটা আগে বোঝার চেষ্টা করি। তো আমরা এইটা দেখেছিলাম, যেটা হচ্ছে আমার ইনক্রিজ অথবা হচ্ছে হায়ার বা লোয়ার প্রপোর্শনের ক্ষেত্রে ডেটা কিভাবে লিখতে হয়, সেটার ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা দেখেছিলাম, এই ফর্মুলাটা দেখেছিলাম আমাদের, যেটা হচ্ছে কম্প্যারিজন, মাল্টি ক্যাটাগরি কম্প্যারিজন। ধরেন অনেকগুলা ডেটা, মানে ধরেন 2টা বা 3টা আমাদের অবজেক্ট, এর মানে ডেটা ধরেন 3-4টার মতো আছে। তো আমরা লাস্ট ক্লাসে এই সেমটাই দেখেছিলাম, কিন্তু আমাদের যে ডেটা যখন দেওয়া থাকতে প্রশ্ন, তখন আমরা একটা এক্সাম্পল দেখবো। ধরেন কোশ্চেন্স এর মধ্যে ডেটা দেওয়া আছে, তো সেখানে হচ্ছে আমাদের আইটেমটা প্রথমে আমাদের আইটেমটাকে সিলেক্ট করতে হবে যে আইটেমটা কি। তো আইটেমটা বসানোর পরে আমাদের বসাতে হবে হচ্ছে অ্যাকাউন্ট ফর, এটা বসাতে হবে যেটা আছে সেটা। তার মানে এক কথা ভাই, আমি এই ম্যাজিক ফর্মুলাটা দেখলেই হয়েছে, আমার এত কিছু করার কোনো দরকার নাই। জাস্ট আমাকে এইটা দেখলেই হয়েছে যে আমি 2টা জিনিসের মধ্যে তুলনা করছি। ধরেন আমি এর সাথে বি এর তুলনা করছি, তাহলে এর সাথে বি এর তুলনা আমি কি লোয়ারে করছি না আপারে করছি, মানে ডেটাগুলোর ধরনটা কি, আসলে হায়ারে আছে নাকি এ কি বেশি নাকি এ কম। যদি এ যেটা বেশি হয় তাহলে আমরা এটা হায়ার লিখি, আর যদি কম থাকে তাহলে লোয়ার লিখি। লাস্ট ক্লাস আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, সেখানে কম্প্যারিজন মেক করার ব্যাপারটা ছিল। তাহলে এ অ্যাকাউন্ট ফর এ হায়ার বা লোয়ার প্রপোর্শন দেন বি, তাহলে বি থেকে যদি বেশি থাকে, এই যে আমাদের কম্প্যারিজনটা কিন্তু হয়ে গেছে। তো এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা কম্প্যারিজন করতে পারি যে অ্যাকাউন্ট ফর দিয়ে দেন হায়ারে আছে নাকি প্রপোর্শনটা হায়ারে আছে কিনা দেন বি থেকে। কিন্তু যখন এই প্রশ্নের মধ্যে ডেটার সংখ্যাটা মানে কম্প্যারিজনটা আমাদের কিন্তু অলরেডি আমরা করে ফেলছি, এখন এখানে ডেটা বসাবো। তো ডেটা বসানোর কয়েকটা ধরন আছে, ডেটা বসানোর হোয়াইল দিয়ে আমরা ডেটা বসাইতে পারি। আবার আমি সবগুলো কয়েকটা ধরনের আমি দেখাবো। আবার আমরা অ্যাড দিয়ে চাইলে ডেটা বসাইতে পারি, যেরকম অ্যাড এই ধরনটা মনে রাখেন, এটা খুবই ইফেক্টিভ। আপনি অ্যাড দিয়ে প্রথমটার ডেটা বসাইলেন, এক্স পার্সেন্টটা হচ্ছে এই যে এ এর যে ডেটাটা ছিল, এ এর পার্সেন্টেজটা, যেটা কম্পেয়ার্ড উইথ লিখে বি এর পার্সেন্টেজটা ধরেন ওয়াই পার্সেন্ট। ওয়াই পার্সেন্ট দিয়ে আপনি কোন ইয়ারের জন্য এটা হইতে, যদি ইয়ার থাকে বসাবেন, না থাকলে পরে এখানেই ফিনিশ করে দিয়ে সেন্টেন্সটা শেষ করে দিবেন। তার মানে প্রথমে আপনি কম্পেয়ার করলেন যে কে বেশি আছে, দেন তারপরে আপনি অ্যাড দিয়ে ওই ডেটাটা বসায় দিলেন, বসায় দিয়ে আপনি কি করলেন, কম্পেয়ার উইথ দিয়ে বি এর ডেটাটা বসায় দিলেন। তো এটা বসায় দিলে মোটামুটি হচ্ছে আমাদের একটা সেন্টেন্স লেখা শেষ হয়ে যাবে, এবং ডেটা সহ আমরা লিখতে পারবো, কম্পারেটিভ সহ। যেটার এক্সাম্পল এই যে এখানে দেখেন, যে আমরা এখানে কম্পেয়ার করছি হচ্ছে কয়েলের সাথে কম্পেয়ার করছি অয়েলের, এই দুইটার মধ্যে যখন আমরা কম্পেয়ার করছি, তো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ফর, এই যে অ্যাকাউন্ট ফর আমরা ইউজ করার পরে এই হায়ার প্রপোর্শন অফ এনার্জি, যেটা হচ্ছে আমরা প্রশ্ন থেকেই, মানে এখানেই তো অলরেডি আছে, হায়ার প্রপোর্শন পর্যন্ত আমাদের নিয়ে নিতে হবে, জাস্ট অপের পরে শুধু প্রশ্ন থেকে আমরা টপিকটা কাট করছি। টপিকটা কি আসলে, টপিকটা হচ্ছে এনার্জি কনজাম্পশন। তো এই টপিকটা আমরা এখান থেকে প্রশ্ন থেকে কাট করেছি, এনার্জি কনজাম্পশন, দেন আমরা কার সাথে তুলনা করছি, অয়েলের সাথে। করার পরে অ্যাড দিয়ে যে পার্সেন্টেজটা লিখবো আমরা, এখানে কয়লার জন্য কতটুকু আছে, তার মানে কয়েলের জন্য কতটুকু আছে 40%, যেটা কম্পেয়ার হয়েছিল 35%-এ হচ্ছিল। এই সালটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, তো দ্যাটস ইট, সালটা লিখছি। যদি প্রশ্নের মধ্যে সালটা না দেওয়া থাকতো যে এত সালে এত হচ্ছে বা পরিবর্তনটা হচ্ছে, তাহলে ভাই আমার এখানে সালের লেখার কোনো দরকার ছিল না। তো এই হচ্ছে আমাদের যে বেসিক পার্টটা নিয়ে আমরা আলোচনা করলাম এখানে, সেটা হচ্ছে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা শুধু এখানে একটু ইমপ্লিমেন্ট করলাম হচ্ছে ডেটাটা। আপনার যখন ডেটাটা উল্লেখ থাকবে কোশ্চেন্স এর মধ্যে, তো আমাদের ফিগারের মধ্যে তো বিভিন্ন ধরনের আপনার ডেটা গুলো থাকবে। আমি যদি বার চার্টের ক্ষেত্রে দেখি, লাইন চার্টের ক্ষেত্রে দেখি, আমরা সবগুলোতে কিন্তু এই স্ট্রাকচার ইউজ করে লিখতে পারবো। এখন
এইটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স মেক কিন্তু খুব ইজিলি সেন্টেন্স মেক করে ফেলতে পারবো। এইটা দিয়ে অ্যাট এর পরে কিন্তু আমাদের ডেটা সংখ্যাটা বসাবেন, কম্পেয়ার উইথ দিয়ে জাস্ট বি এর ডেটাটা বসাবেন, আর এই প্রথমে করবেন কম্পেয়ার। তো এই ফর্মুলাটা মাথায় রাখবেন। এখন সুপারলেটিভের ক্ষেত্রে আমরা একটু ডেটা সহ একটু দেখি আমরা। তো এখানে যদি আমরা হায়ার বা লোয়ার পোর্শনে যদি থাকে তাহলে একটু ডেটা সহ আমরা দেখবো এই যে এই স্ট্রাকচারটা সেম স্ট্রাকচারই। দেখেন আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম, সেটা হচ্ছে কি সাবজেক্টের পরে স্পেন্ট, অ্যালোকেট অথবা ডেভোটেড যে কোনো কিছু হইতে পারে, ইউজড হইতে পারে দ্য হাইস্ট পোর্শন, অথবা হচ্ছে শেয়ার অফ ইউজ করে প্রসেসিভ নাউন ইউজ করবো। অনের পরে হচ্ছে আমরা ক্যাটাগরি ইউজ করতাম। তো আমরা এই পর্যন্ত লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে হচ্ছে অ্যাকোমোডেশনের ফুড, এইটাতে আমরা সেন্টেন্সও মেক করছিলাম যে হচ্ছে স্টুডেন্ট অ্যালোকেট দ্য লার্জেস্ট শেয়ার বা লার্জেস্ট প্রপোর্শন অফ দেয়ার বাজেট অন অ্যাকোমোডেশন আর ফুড, এইটা আমরা মেক করেছিলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি আমার এখানে ডেটা থাকে, আমরা এই পর্যন্ত তো লেখা পারি, এই পর্যন্ত তো আমরা কভার ভিউতে চাইলে লিখতে পারবো, কিন্তু আমরা যখন বডির ক্ষেত্রে এই সেন্টেন্স, সেম টাইপের সেন্টেন্স যখন বডির ক্ষেত্রে আমরা লিখতে যাব, তখন তো আমাদের বডিতে ডেটা সহ উল্লেখ করতে হবে। তো ডেটা যদি থাকে আপনার ডেটা এবং সাথে যদি ডেট থাকে প্রশ্নে, তাহলে ডেটটা সহ উল্লেখ করে দিবেন জাস্ট লাস্টে। তো এখন ডেটা উল্লেখ করবেন কিভাবে? ডেটা উল্লেখ করবেন হচ্ছে কি করবেন, এইখানে হচ্ছে কমা, মানে কমা দিয়ে অ্যাড দিয়ে চাইলে ডেটা উল্লেখ করতে পারেন। তাহলে ডেটা উল্লেখ করার নিয়মগুলো একটু দেখেন। কোন একটা সেন্টেন্স যখন আপনি সুপারলেটিভ বা কম্পারেটিভের যখন ফরমেশনটা বসাই দিবেন, যে এটা থেকে এটা বড় বা এটা থেকে এটা ছোট, তারপরে এইটাই হচ্ছে কমেন্ট, মানে হচ্ছে কমেন্ট দেওয়া। আমরা আমরা যখন হচ্ছে কি করতাম, আমরা যখন বডির মধ্যে সেন্টেন্স গুলো মেক করি, তখন আপনার সেন্টেন্সের মধ্যে একটা কমেন্ট দিয়ে বা সেন্টেন্সের মধ্যে কম্পেয়ার হয়েছে কিনা, মানে ঘটনাটা কি সেটাকে আমরা হোয়াট হ্যাপেনিং এই জিনিসটা বসানোর পরে দেন তারপর আমাদের ডেটা বসাইতে হয়। তো ডেটা আমরা সরাসরি বসাইতে পারবো না। তো আমরা সবসময় কি করতে হবে, আমাদের একটা কমেন্ট্রি কোন একটা সেন্টেন্স মেক করতে হবে, অথবা কোন হোয়াইট ওপেনিং কোন কি হচ্ছে এখানে সেটা আগে আমাকে এখানে তুলে ধরতে হবে, দেন তারপর আমাকে ডেটা বসাইতে হবে। এইটা হচ্ছে সেন্টেন্স লেখার প্যাটার্ন। যখন আমরা রাইটিং এ যেই প্রশ্নই থাকুক না কেন আমাদের সামনে, সেই প্রশ্নের ডেটাটাকে যখন রিপ্রেজেন্ট করবো, তো এই প্যাটার্ন দিয়ে আমরা লিখবো। তো এইখানে দেখেন অনেকগুলো এক্সাম্পল আমি আপনাদেরকে বডির সেন্টেন্সের মধ্যে লিখে রাখছি। অ্যাড দিয়ে কিন্তু আমরা ডেটা বসাইতে পারি, যেটা একটু আগে আমরা শিখছি যে অ্যাড দিয়ে আমরা ডেটাটা বসাইতে পারি। এইখানে কিন্তু আমরা শিখলাম এই যে এই আগেরটার ক্ষেত্রে কম্পারেটিভলি অ্যাড দিয়ে আমরা যে ডেটা বসাইলাম। যখন একটা থাকবে তখন অ্যাড দিয়ে শুধুমাত্র ওইটাই বসাইতে পারবেন, আর যখন দুইটা থাকবে তখন অ্যাড দিয়ে ওইটা বসায় কম্পেয়ার উইথ দিয়ে এটা বসাইতে পারবেন, যেটার সাথে এটা কম্পেয়ার করছি। ঠিক আছে, এটা কম্পেয়ার করে যদি বসে। এখন আসেন আবার আমরা এখানে সব ধরনের জিনিসই দেখবো। দেখেন এইখানে আমি যদি দেখি যে এরকম একটা সেন্টেন্স দেখেন, যেখানে হচ্ছে দেখেন অ্যাকাউন্ট ফর দিয়ে চাইলে আমরা কিন্তু ডেটাটা বসাইতে পারি। তো ডেটাটা আমরা অ্যাড দিয়ে চাইলেও বসাইতে পারি, কমা দিয়ে অ্যাকাউন্ট ফর দিয়ে চাইলে আমরা ডেটাটা বসাইতে পারি। তার মানে ডেটা বসানোর কয়েকটা প্যারাফ্রেজিং শিখে ফেলেন। আপনি যখন কোন একটা সেন্টেন্সের মধ্যে কম্পারেটিভ বা সুপারলেটিভ দিয়ে লিখবেন যে এ সবচেয়ে বড় আছে বা এ সবচেয়ে কম আছে, অথবা এ ওর থেকে বেশি আছে বা এ ওর থেকে কম আছে, এরকম যখন করে ফেলবেন বা এই জিনিসটা যখন লিখবেন, লেখার পর আপনি তো তারপরে তো ডেটাটা বসাইতে হবে। সবসময় যদি আমরা ওয়াইল দিয়ে ডেটা বসাই, হুইচ দিয়ে ডেটা বসাই, তাহলে তো হবে না। তো ডেটা বসানোর জন্য আমাদের বিভিন্ন নিয়ম আছে। তো এখানে অ্যাড দিয়ে চাইলে বসাইতে পারি, অ্যাকাউন্ট ফর দিয়ে চাইলে আমরা ডেটাটা বসাই দিতে পারি। একটু আগে দেখলাম অ্যাড দিয়ে বসানোর পরে কম্পেয়ার উইথ দিয়ে আদার ক্যাটাগরিজ বা আদার ডেটাটা বসাই দিতে পারি। সেটা এইখানে দেখেন ডেটা বসানোর জন্য যে অ্যাড দিয়ে ওই ডেটাটা বসায় কম্পেয়ার করছি অন্য ক্যাটাগরি থেকে, মানে অন্য ক্যাটাগরি থেকে এর সাথে কম্পেয়ার করে দিছি। কিন্তু এখানে অন্য যদি আরো একটা থাকতো, যেটা ডেটা আমরা বসাইতে পারতাম এখানে। আবার দেখেন হুইচ দিয়েও কিন্তু ডেটা বসানো যায়, হুইচ ওয়াজ দিয়ে বসানো যায়, হুইচ স্টুড অ্যাট দিয়ে বসানো যায়। তো আমরা হুইচ স্টুড অ্যাট দিয়ে বসাইলে এটা সবচেয়ে ভালো হয়। আপনাদের কিন্তু এই ডেটা বসানোর সিস্টেমটা কিন্তু কেউ শেখাবে না। হ্যাঁ, আপনারা কম্পারেটিভ নিয়ম শিখে গেছেন, আপনারা কম্পারেটিভ দিয়ে সেন্টেন্স মেক করতে পারবেন। লাস্ট ক্লাসটা যারা করছেন 100% কম্পারেটিভ ডিগ্রি অ্যাটলিস্ট তো জানেন কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, সুপারলেটিভের কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, এতটুকু বেসিক তো আপনাদের লাস্ট ক্লাসে হয়েছে। কিন্তু এখন ওই সেন্টেন্সের সাথে ডেটা বসাবেন কিভাবে, ডেটাটা সংযুক্ত করবেন কিভাবে, সেই জন্যই কিন্তু আমি এতগুলো প্যারাফ্রেজিং এখানে লিখে রাখছি। বা বডির ক্ষেত্রে এই যেভাবে ডেটাগুলো বসাইতে হয়। তো আমরা চাইলে অ্যাড দিয়ে বসাইতে পারি, আমরা চাইলে হুইচ স্টুড দিয়ে বসাইতে চাইলে, আমরা চাইলে অ্যাড দিয়ে বসায় আমরা কম্পেয়ার উইথ দিয়ে কম্পেয়ার করতে পারি, অ্যাকাউন্ট ফর দিয়ে ডেটা বসাইতে পারি। আপনার যেমনি এখানে অনেকগুলো প্যারাফ্রেজিং কেন দিছি, কারণ আপনার এক এক জায়গায় সব জায়গায় যদি আপনি হুইচ ওয়াজ, হুইচ স্টুড অ্যাট, সব জায়গায় যদি এইটা করেন, হুইচ দিয়ে করেন, তাহলে তো আপনি বেসিক লেভেলের লেখা লিখলেন, মানে লেখাটা হইলো কত, আপনার রিপিটেড ওয়ার্ড ইউজ থাকবে, আপনি এক সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে সম্পূর্ণ রাইটিংটা লিখেছেন। তো এই জিনিসটা চলে আসলো। তো এই জন্য লেখার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আপনাকে আনতে হবে সেন্টেন্সের মধ্যে। এইটাকে বলা হয় প্যারাফ্রেজিং। আপনারা যে প্যারাফ্রেজ করবেন না, যখন এক রকমের যদি সবকিছু লেখেন তাহলে তো হবে না। এক এক সময় যখন এক এক রকম লিখবেন, তার মানে আপনার মধ্যে ভোকাবুলারি আছে, আপনার মধ্যে সেন্টেন্সের লেখার প্যাটার্ন আছে, মানে আপনি ওয়ার্ড জানেন, আপনি সেন্টেন্সের স্ট্রাকচার জানেন, অনেকভাবে লিখতে পারেন। তো এই জিনিসটার জন্যই হচ্ছে আমাদের এত কাহিনী করা। ঠিক আছে, এইগুলা তাহলে একটু মুখস্থ করে ফেলবেন সবাই, যে ডেটাটা কিভাবে বসানো যায়। জাস্ট আমি কম্পারেটিভের
সাথে কিভাবে ডেটা বসাবো? এখন আসেন লোয়ার পোর্শন বা প্রপোর্শন অথবা হচ্ছে স্মলেস্ট শেয়ার আর হাইয়েস্ট, এই ইনক্রিজ ডিক্রিজটা একটু দেখি আমরা। ইনক্রিজ এবং রাইজ এইটার ক্ষেত্রে যদি বলি, ডিক্রিজ ইনক্রিজ ভাই একই জিনিস, এটা কিন্তু আপনারা মনে রাখেন। আপনারা যদি রাসেল মিসেলের বইটা বের করেন, আপনাদের কিন্তু একটা কথাই বারবার বলবে। আপনারা ইউটিউবে যত ভিডিওই দেখেন না কেন, হাজার হাজার ভিডিও দেখলে ভাই এই জিনিসটা কিন্তু ইউটিউবের মধ্যে, মানে এই সেন্টেন্স কিভাবে মেক করে এই জিনিসটা পাবেন না। আপনারা শুধুমাত্র একটা জিনিসই পাবেন, সেটা হচ্ছে একটা স্যাম্পল অ্যান্সার বের করে দিয়ে স্যাম্পল অ্যান্সারটা বুঝাই দিবে। মানে একটা স্যাম্পল অ্যান্সার বের করে দিয়ে স্যাম্পল অ্যান্সারটা বুঝাই দিবে যে এইটা এইভাবে হয়েছে, এটা এইভাবে লিখলে ভালো ব্যান্ডেজ করে আসে, এটা এইভাবে লিখলে কিন্তু আমার প্রশ্ন যে ওই স্যাম্পল অ্যান্সারটাই তো আমি খালি বুঝবো যখন আমি ক্লাসটা করব। তো আমি এখন একটা স্যাম্পল অ্যান্সার বের করে যদি আপনাদেরকে বুঝাই দিই, 100% আপনারা বুঝবেন, আপনারা খুবই সন্তুষ্ট, ওকে 1 ঘন্টার মধ্যে ভাই রাইটিং এর একটা বার চার্ট শেষ করে দিছে। পরের ক্লাসে একটা পাই চার্ট বুঝাই দিলাম পরে, কিন্তু আপনি কি নিজে লিখতে পারবেন? এই নিজে লেখার ক্যাপাবিলিটিটা কি আপনার অর্জন হবে? আপনি কি সেন্টেন্স তৈরি করতে পারবেন? হ্যাঁ, আমার লেখাটা তো বুঝছেন আপনি, আপনি কি আমার লেখা মুখস্থ করে পরীক্ষা হলে লিখতে পারবেন? ওইটা তো আপনার আসবে না, ওই বারচার তো আসবে না, আপনার তো অন্য ডেটা দিয়ে দিবে। তো আপনি ডেটা বসানো যদি না শিখতে পারেন, যে ডেটা কিভাবে বসাইতে হয়, তাহলে আপনার ওই স্যাম্পল অ্যান্সার বুঝাইয়া দিলে তো কোনো লাভ নাই। এবং আমি একটা কথা বারবার এই জন্য বলি, আপনারা সেন্টেন্স মেক করা শিখতে হবে। রাইটিং টাস্ক ওয়ান বলেন টাস্ক টু বলেন, দুইটাতেই আপনারা সেন্টেন্স মেক করা যদি না শিখতে পারেন, এই যে যেরকম অ্যাড দিয়ে যে ডেটাটা বসাইতে হয়, ওই অ্যাটের আগে একটা কমা দিতে হয়, এটা না দিলে কিন্তু ভুল। এটা না দিলে কিন্তু একটা, এটার জন্য কিন্তু আপনার মার্ক কাটবে। ঠিক আছে, এগুলা কিন্তু ভুল। এই যে একটা ছোট কমা আপনারা মিস্টেক করে চলে যান, এবং তার জন্য কিন্তু ব্যান্ডেজ করে ইম্প্যাক্ট পড়ে। এই যে এরকম এইখানে দেখেন, আমরা আপনারা যখন আপনারা রাসেল মিসেলের বইটা খুলবেন, ওই বইয়ের মধ্যে একটা জিনিস স্পষ্ট করে কথা বলা আছে, যদি কেউ ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ না করে ব্যান্ড স্কোর কখনো 5.5-এর উপরে যাবে না। এটা ভাই একবারে বাস্তব কথা। আপনারা অনেকেই বলে অ্যাট এ গ্লেন্স দিলে পারে, বা অনেকেই বলে হচ্ছে এই জায়গায় আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে 2 লাইন লিখতে হয়, অনেকেই বলে যে কনক্লুশন দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ আমি কিন্তু সাপোর্ট করি। হ্যাঁ, আপনি যদি কনক্লুশন লেখেন, ওভারভিউ আর হ্যাঁ, এটা রাইটিং টাস্ক মানে কিন্তু কনক্লুশন লেখা যায়, এটা কিন্তু ভুল না। রাইটিং টাস্ক ওয়ানে যদি আপনি কনক্লুশন লেখেন, ঠিক আছে, আপনার টোটাল ওয়ার্ড হয়ে যাবে প্রায় 250 ওয়ার্ড, যদি আপনি বডিটা সুন্দর মতো লেখেন। তো 250 ওয়ার্ড রাইটিং কেউ পরীক্ষায় হলে লিখে আসলে তার কিন্তু সময় কখনো এসে পাবে না। যে রাইটিং টাস্ক ওয়ান আপনি 250 ওয়ার্ড লিখছেন, তা টাস্ক টু আপনি কি 400 ওয়ার্ড লিখবেন? তো ওইটা লেখা কি পসিবল? আপনি টাস্ক টু তো আপনার মেইন ব্যান্ড মানে ম্যাক্সিমাম ব্যান্ড স্কোর, তো টাস্ক টু তো মিনিমাম হলেও 300 ওয়ার্ড আপনার তো লিখতেই হবে। তো ওইটা যদি 300 ওয়ার্ড লেখেন, তাহলে এইটা আপনি 250 ওয়ার্ড লেখা আপনার জন্য খুবই ডিফিকাল্ট। কারণ এই জন্য আপনাদের একটা কথাই বলবো, কনক্লুশন দেন বা না দেন ওটা ফ্যাক্টর না, কিন্তু অ্যাটলিস্ট 4টা পার্ট দিতেই হবে। ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে ওভারভিউ, তারপরে দিতে হয় বডি ওয়ান বডি টু। এই 4টা পার্ট আপনার মাস্ট বি, পারলে কনক্লুশন দেন, না পারলে নাই। কিন্তু এই বডি ওয়ান আর বডি টুর মধ্যে সেন্টেন্সটাই হচ্ছে মেইন জিনিস। এই সেন্টেন্স মেকিং করা যদি আপনি ভালো মতো করতে পারেন, তাহলে আপনি একমাত্র ডেটাটার মানে ইমপ্লিমেন্ট করে আসতে পারবেন 100%। আমরা এক সেন্টেন্স প্রতিবার রিপিট করি, এখানে কিন্তু সেন্টেন্সগুলো খালি রিপিট হয়। মানে দেখা যাচ্ছে একই টাইপের সেন্টেন্স দিয়ে আমরা ডেটা বসাইলাম, পরের সেন্টেন্স আবার একই রকম ভাবে দিয়ে ডেটা বসাইছে, মানে পরিবর্তনটা খুবই কম হয়। এই পরিবর্তনটা না হওয়ার জন্য আমাদের ব্যান্ডেজ করে কিন্তু ইম্প্যাক্ট পড়ে, একটা খারাপ ভাবে পড়ে। কারণ হচ্ছে কি, আমরা এক মনে হয় যে না আমি বেসিক এই স্ট্রাকচার ছাড়া আর কিছু জানি না। তো এই জন্য আপনাদের ট্রেন্ড গুলা ভালো মতো বুঝতে হবে, ট্রেন্ড অনুযায়ী আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। যেরকম কিছু ক্ষেত্রে ডেটা দেখবেন যে পরিবর্তন হইতেছে, কিছু ক্ষেত্রে ডেটা বাড়তেছে, কিছু ক্ষেত্রে ডেটা কমতেছে। তো এই বাড়া কমা নিয়েই তো আসলে বার চার্ট হয়, বাড়া কমা নিয়েই তো আসলে পাই চার্ট হয়। যত চার্ট আছে সবগুলোর মধ্যে দেখবেন বাড়া কমা হয়, এটা ফ্ল্যাকচুয়েট করে, মানে এই বাড়া কমার মধ্য দিয়ে তো থাকে। ঠিক আছে, হয় কারো থেকে কেউ বেশি, কারো থেকে কেউ কম, কারো সাথে কেউ সমান, মানে এর মধ্যেই ভাই ঘোরাফেরা করে। তো দ্যাটস ইট, এইগুলো যদি আপনি লিখতে চান, তখন কিন্তু এই যে সিগনিফিকেন্ট এই ওয়ার্ড গুলো কিন্তু লাগে অ্যারাউন্ড, ডেটাগুলো বসানোর আগে, ডেটার আগে এই ওয়ার্ড গুলা কিন্তু বসতে হয়। আমি একটু পরে ওয়ার্ড গুলো দেখাবো না, যে ডেটাগুলো যখন বসাবেন তখন এই ওয়ার্ডগুলোর কিন্তু কাজ আছে। এখন আসেন ইনক্রিজ বা ডিক্রিজ ট্রেন্ডে যদি লিখতে চান, তখন আপনাদের কিভাবে লিখতে হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। তো এখন আমরা যদি স্ট্রাকচারটা এখানে দেখি, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। যে স্ট্রাকচারটা লাস্ট ক্লাস আমরা শিখেছিলাম, যে সাবজেক্ট বা ক্যাটাগরির নামটা বসাইতে হয়, তারপর এক্সপিরিয়েন্সড অথবা তারপর হচ্ছে রেকর্ডে, পাস্ট ফর্মে থাকলে আমরা ভার্বটা পাস্ট ইউজ করব। যদি প্রেজেন্টে তো আমাদের ওরকম থাকে না, আমাদের হয় পাস্টে থাকে, 99% হচ্ছে পাস্টে থাকে। ঠিক আছে, এখানে দেখা যায় ম্যাপ আর ডায়াগ্রামের কথা বাদ, আমি তো পড়াচ্ছি বাকি 4টা। তো দেখা যায় এরকম থাকে। এখন আমরা কি হয়, ইনক্রিজ বা ডিক্রিজে লিখলে আপনারা একসাথে করে লিখতে পারবেন। যেরকম প্রথমে ডেটাটা ইনক্রিজ করছে, কোন আইটেমটা ইনক্রিজ করছে, ওভার দিয়ে টাইম পিরিয়ডটা বলবো যে এই টাইমে যদি টাইমটা থাকে, টাইম না থাকলে বসাবেন না।
তারপরে X% থেকে Y%-এর দিকে ইনক্রিজ করছে, এটা বলে দিলেন যে এত থেকে এত ইনক্রিজ করছে ডেটাটা, এত সাল থেকে এত সালে যদি সালটা দিয়ে দেয়। আর সাল না দিলে তো বসাবেন না। তারপরে হোয়াইল দিয়ে আপনি চাইলে সেখানে ডিক্রিজটাও বসাইতে পারেন, যে এই সাবজেক্টটা ডিক্রিজ করছে, মানে একটা সাবজেক্ট ইনক্রিজ করছে একটা সাবজেক্ট ডিক্রিজ করছে, এইটা দিয়ে যদি বসান তাহলে একসাথে ইনক্রিজ ডিক্রিজের দুইটা টেন্টে আপনি ইউজ করে ফেললেন। এবং এইটা খুব ভালো একটা প্যারাফ্রেজিং হয়েছে, সেন্টেন্সটা মেকিং করাও খুব সুন্দর হয়, খুব ভালো একটা প্যারাফ্রেজ সেন্টেন্স মেক করা যায়। আপনি যখন একটা ডেটা পাচ্ছেন, ওই ডেটাটাকে আপনি খুব সুন্দর করে চারটা ডেটার ইমপ্লিমেন্ট করে দিতে পারবেন একটা সেন্টেন্সে, চারটা ডেটা বসাই দিতে পারবেন। তো দুইটা ডেটা যারা ইনক্রিজ আপনি দেখতে পাচ্ছেন, এই দুইটা ডেটা বাড়তেছে আর এই দুইটা ডেটা কমতেছে, তো এরকম যদি দেখেন যে এরা এরা বাড়তেছে, তো যারা যারা বাড়তেছে তাদেরকে একটা দিকে দিয়ে দিলেন, যারা যারা কমতেছে তাদেরকে, তাহলে আপনার ইনক্রিজ টেন্ড হয়ে গেল, ডিক্রিজ টেন্ড হয়ে গেল। কিভাবে হলো? হোয়াইলের পরে বসাইলেন ডিক্রিজ আর হোয়াইলের আগে ইনক্রিজ। এখন এমন হইতে পারে যে হোয়াইলের আগে ইনক্রিজ ডিক্রিজ বসাইতে পারেন, হোয়াইলের পরেও ইনক্রিজ বসাইতে পারেন। তখন চাইলে এইখানে ডিক্রিজ বসাইতে পারলেন আর এই যে এখানে ইনক্রিজ বসাই দেন, হয়ে গেল। এই যেরকম এক্সাম্পলটা দেখেন। আচ্ছা, ধরেন আপনার কি আছে 2000 সাল থেকে শুরু করে 2020 সালের মধ্যে হচ্ছে কি আছে না, ট্যুরিস্টের হচ্ছে ধরেন যারা এশিয়ার মধ্যে ভিজিট করেছে তারা হচ্ছে রেকর্ডেড পরিমাণে তাদের ইনক্রিজ হচ্ছে। তো এরকম বেসিক সেন্টেন্স আমরা চাইলে লিখতে পারি, কিন্তু এখন ডেটা সহ আমরা লিখব। ধরেন হাউস হোল্ড যে স্পেন্ডিং আছে, দ্য প্রপোর্শন অফ হাউস হোল্ড স্পেন্ডিং অন হাউজিং। তাহলে দেখেন প্রথমে সাবজেক্ট বা ক্যাটাগরিটা কেমন ছিল, হাউস হোল্ড এক্সপেন্ডিং। তার মানে হাউস হোল্ড এক্সপেন্ডিংটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি, যেটা যেটা হচ্ছে অন হাউজিং, মানে হাউজিং এর উপরে হাউস হোল্ড স্পেন্ডিং যেটা ছিল ওইটা হচ্ছে পুরোটাই আমার ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরিটা কতটুকু? এই পুরোটাই হচ্ছে আমাদের কি, এই পুরোটাই হচ্ছে আমাদের সেই ক্যাটাগরির নামটা। যে হাউস হোল্ড স্পেন্ডিং হচ্ছে, ওই স্পেন্ডিংটা কোথায় হচ্ছে? হাউজিং এর উপর হচ্ছে। তো দ্যাটস এর হাউজিংটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। যে আমরা দেখবেন যখন আমরা পাইচার্ট করি, পাইচার্টের নিচে বিভিন্ন নাম থাকে, যেরকম হাউজিং, আদার্স, তারপর হচ্ছে আরো কি বিভিন্ন ছোট 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 মানে নাম ক্যাটাগরি গুলো থাকে, ওই ক্যাটাগরি গুলোই হচ্ছে আমাদের এখানে বসাইতে হবে। তো ক্যাটাগরিটা বসানোর পরে দেন হচ্ছে আমাদের কি হবে, এক্সপেন্সড বসাইলাম। তারপরে হচ্ছে এই যে স্লাইড, অল্প যদি পরিবর্তন হয়, যেরকম ডেটাটার পরিবর্তন, ধরেন এই হাউজিং এর পরিবর্তনটা অল্প হয়েছে, ধরেন একটা পাই চার্টের মধ্যে জাপান আছে, একটা পাই চার্টে মালয়েশিয়া আছে। তো জাপান থেকে মালয়েশিয়ার মধ্যে কি হয়েছে, পরিবর্তনটা অল্প হয়েছে, তখন আমরা চাইলে এটা লিখতে পারি যে হচ্ছে এই হাউজিং এর মধ্যে কি হয়েছে, ডেটাটা ইনক্রিজ করছে, জাপান থেকে মালয়েশিয়াতে ইনক্রিজ করছে, ঠিক আছে। হাউজিং ইন জাপান, তখন আমরা এখানে একটা ইন দিয়ে জাপানের নামটা বসাই দিতাম। বসানোর পরে দিয়ে হচ্ছে এখান থেকে ইনক্রিজ করছে কোথায়, রাইজিং, রাইজিং বা হচ্ছে ওখান থেকে বাড়ছে, ধরেন 30 থেকে 35-এ গেছে, ঠিক আছে, রাইজিং ফ্রম 30%। ঠিক আছে, ইন যদি সালটা দিয়ে দেয়, সাল যদি অনেক সময় দেখবেন যে জাপান মালয়েশিয়া না দিয়ে সালগুলা দিছে, ঠিক আছে। আর যদি সালগুলা না দিয়ে দেয় তাহলে হচ্ছে এখানে জাপান মালয়েশিয়া দিয়ে দেয়, তখন চাইলে আমরা এখানে জাপান না বসে জাস্ট হচ্ছে 30% ইন জাপান টু এত% ইন মালয়েশিয়া, এটাও আমরা কিন্তু বসাইতে পারতাম। তখন আর এখানে কিন্তু আপনার ইন দিয়ে জাপান মালয়েশিয়া বসাইতে হতো না। তো শুধুমাত্র এই যে সালের এখানে আপনারা চাইলে নামটা বসাই দিতেন। এটা হচ্ছে পাইচার্টের, পাইচার্টের সাবজেক্ট কি আছে, এই যে সাবজেক্ট বা ক্যাটাগরি কোনটা আছে, আমি একটু এটার প্র্যাকটিক্যালটা একটু দেখাচ্ছি। এইটারে যদি আমরা একটু প্র্যাকটিক্যাল ভার্সনটা যদি দেখে আসতে চাই, ধরেন এইটারই প্র্যাকটিক্যাল ভার্সনটা যদি আমরা দেখে আসতে চাই, এই সেম জিনিসটারই প্র্যাকটিক্যাল ভার্সনটা যদি আমরা একটু দেখে আসতে চাই, ধরেন একটা আপনার এইটারই পাই চার্টে, এই যে এইটা যে পাই চার্টের কথা বলতেছিলাম, এই পাই চার্টের ক্ষেত্রে একটু দেখে আসে। তো এখনো যদি এইটার আমি এখানে স্ট্রাকচারটা বসাই, এই যে বসাই, তাহলে এখানে সাবজেক্ট বা ক্যাটাগরিটা হচ্ছে এই যে ক্যাটাগরিটা, যে হাউজিং, ট্রান্সপোর্ট, ফুড, এইটা এটা এটা। ধরেন হাউজিং এর কথা যদি আমি বলি, তাহলে হাউজিং বসবে আমার প্রথমে, তাহলে হাউজিং যেটা আছে এটা বসবে আমার প্রথমে, তাহলে হাউজিংটা ধরেন এইচ, এটা হচ্ছে আমার হাউজিং। তাহলে হাউজিং বসানোর পরে এখন আমি বসাবো এখান থেকে যে কোনো একটা, এখান থেকে একটা বসালাম, অথবা হাউজিং তো শুধু বসানো যাবে না, হাউজিংটাকে একটু যদি প্যারাফ্রেজিং করে বসাইতে চাই, তখন হচ্ছে অ্যাভারেজ হাউস হোল্ড এক্সপেন্ডিচার্স, ঠিক আছে, অথবা অ্যাভারেজ হাউসহোল্ড স্পেন্ডিং অন হাউজিং, এইটা বসাইতে পারি প্যারাফ্রেজিং করে আমরা চাইলে এখানে, তাহলে আর একটু সুন্দর হইলো প্যারাফ্রেজিংটা। তো আপনারা চাইলে এখান থেকে একটু টান দিয়ে একটু প্যারাফ্রেজিং করে নিতে পারেন এই জিনিসটাকে। এই ছোট্ট প্যারাফ্রেজিং গুলো হচ্ছে বাসায় যখন লিখবেন তখন এই ছোট্ট জিনিস আপনাদের মধ্যে ডেভেলপ হবে। যেরকম এখানে প্রশ্নের মধ্যে যেটা আছে, আপনারা চাইলে প্রশ্ন থেকে এখান থেকে প্রশ্নের মধ্যে যে সাবজেক্ট আছে, যেরকম হাউস হোল্ড এক্সপেন্ডিচার্স, তাহলে হাউস হোল্ড এক্সপেন্ডিচার্স অন হাউজিং, হাউজিং এর হাউস হোল্ড এক্সপেন্ডিচার্স, তো এটা চাইলে এখানে বসাই দেন। যেরকম হাউস হোল্ড এক্সপেন্ডিচার্স অন ট্রান্সপোর্ট, অথবা হাউজহোল্ড স্পেন্ডিং অন ট্রান্সপোর্ট, হাউজহোল্ড স্পেন্ডিং অন ফুড, এই জিনিসটা আপনি চাইলে ওখানে বসায় দিন। তো এই ক্যাটাগরির আগে আপনি চাইলে এইখান থেকে সাবজেক্টটা দেখবেন যে কি আছে, সাবজেক্ট অনুসারে আপনি ক্যাটাগরিটা বসায় নেবেন। তো ক্যাটাগরিটা বসায় নেন, ক্যাটাগরি বা সাবজেক্ট হচ্ছে এই যে এইগুলো, এইগুলোর নাম হচ্ছে ক্যাটাগরি, যে বিভিন্ন কালারের থাকে, এই কালারগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরিকে বলে। আর এই দুইটা হচ্ছে সাবজেক্ট, এই যে আপনার জাপান, মালয়েশিয়া, এদেরকে বলি আমরা হচ্ছে সাবজেক্ট। তাহলে এরা হচ্ছে আমাদের ক্যাটাগরি, অলরেডি দিয়ে দিয়ে সাবজেক্ট বা ক্যাটাগরি, যেটা দিয়েছে ক্যাটাগরি সাবজেক্ট এটা। আর এটা আমরা বসাইলাম এখানে। বসানোর পরে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি হচ্ছে কি আছে, দিয়ে ধরেন লিখলেন, যেটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হওয়ার পরে যে ক্যাটাগরি বা আইটেম, এই যে আইটেমটা যেটা আছে, এই যে আইটেমটা, তো এখন সিগনিফিকেন্ট ইনক্রিজ হচ্ছে কিসে হচ্ছে, দাঁড়ানো 1 মিনিট।
তো এইখানে আইটেমটা বসায় দিবেন, এখানে আইটেমটা বসানোর পরে এক্স পার্সেন্ট থেকে ওয়াই পার্সেন্টের দিকে যাচ্ছেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে, যে এক্স পার্সেন্ট থেকে ওয়াই পার্সেন্টের দিকে ইনক্রিজ হচ্ছে। এখন এক্স পার্সেন্টটা কত, হাউজিংটা এখানে কত আছে, জাপানে কত আছে? জাপানে ধরেন হাউজিংটা হচ্ছে আপনার কত, ধরেন 21%, তাহলে এখানে লিখতে পারেন 21% ইন জাপান টু 34% ইন মালয়েশিয়া। তো এইখানে জাস্ট লিখে ফেলতে পারলেন। তাহলে হাউজিংটা যে বাড়তেছে এই জিনিসটা আপনি লিখে ফেলেন এক লাইনে। এখন আসেন হোয়াইল দিয়ে ডিক্রিজটা লিখবেন, মানে যেটা কমতাছে। তাহলে ডিক্রিজের ক্যাটাগরি দেখেন তো কোন ক্যাটাগরিটা কমতাছে। ট্রান্সপোর্ট কি কমছে? 20 থেকে 30-এ 10-এ যাচ্ছে, এটা কমতেছে না? 20 থেকে 10-এ যাচ্ছে, তাহলে ট্রান্সপোর্টটা কমছে। তাহলে এখানে ট্রান্সপোর্ট লিখে দিতেন, ট্রান্সপোর্ট ডিক্রিজ ফ্রম 20% ইন জাপান টু 10% ইন মালয়েশিয়া। হয়ে গেছে ভাই সেন্টেন্স। দেখেন দুইটা ডেটা এক লাইনে লিখে দিলেন। হাউজিং ও লেখা ছিল না, দুইটা ক্যাটাগরি, দুইটা ডেটা না, চারটা ডেটা, দুইটা ক্যাটাগরি এক লাইনে লিখে ফেললেন। একটা সেন্টেন্সের মধ্যে আপনি পুরোপুরি বলে দিলেন যে কে বাড়তেছে কে কমতেছে, একেবারে ক্লিয়ারলি বলে দিলাম একটা সেন্টেন্সের মধ্যে। জাস্ট কারা বাড়তেছে কারা কমতেছে সব একটা সেন্টেন্সের মধ্যে বলে দিলেন। দুইটা বাড়তেছে এবং দুইটা কমতেছে এটাও আপনি একটা সেন্টেন্সের মধ্যে বলে দিলেন। তো এইরকম ভাবে যদি আপনি এই ছোট্ট একটা সেন্টেন্সের ফরম্যাট যদি আপনি জানেন, আপনি কিন্তু অলরেডি দুইটা ক্যাটাগরি শেষ করে দিচ্ছেন এক লাইনের মধ্যে। আর এইটাকে বলা হয় ইনক্রিজ আর ডিক্রিজ টেন্ড। তাহলে আমরা ইনক্রিজ আর ডিক্রিজ টেন্ড কিভাবে লিখতে হয়, এটার একটা বেসিক ফরম্যাট আমরা শিখলাম। জাস্ট জাস্ট একটা বেসিক ফরম্যাট। এখন আসেন যে ইনক্রিজ ডিক্রিজের টেন্ডের এইখানের একটা ব্যবহার দেখাই। এই সেম স্ট্রাকচারটা দিয়ে ধরেন ইনক্রিজ ডিক্রিজ টেন্ডের ব্যবহারটা আমরা একটু দেখব। ইনক্রিজ ডিক্রিজ টেন্ডের ব্যবহারের জন্য এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে আমাদের একটা টেবল। এই টেবলের মধ্যে অ্যাকোমোডেশনকে যদি একটু চিন্তা করি, যেরকম সাবজেক্ট বা ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের কি অ্যাকোমোডেশন। এটা অনেকগুলো সেন্টেন্স দেখবো আমরা এখান থেকে। তাহলে অ্যাকোমোডেশন আরো ভালো মতো বোঝার জন্য, অ্যাকোমোডেশনের পরে একটা ভার্ব নিলাম আমরা, স। হুম। তাহলে এ হচ্ছে আমাদের ভার্ব, যে কোনো একটা ভার্ব নিতে পারেন, এক্সপিরিয়েন্স নিতে পারেন, স নিতে পারেন, রেকর্ড নিতে পারেন। তারপর হচ্ছে একটা সিগনিফিকেন্ট ডিক্রিজ হয়েছে কিনা। সিগনিফিকেন্ট হচ্ছে যখন ডিক্রিজটা মোটামুটি একটু বড় থাকে, যেরকম ধরেন 5-এর বেশি। যদি ডিক্রিজটা আপনি ধরেন 5-10-এর বেশি থাকে তাহলে ধরবেন সিগনিফিকেন্ট, আর যদি ডিক্রিজটা 5 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে ধরবেন স্লাইট। কেন স্লাইট ইউজ করবেন, কেন সিগনিফিকেন্ট? স্লাইট মানে হচ্ছে সামান্য পরিমাণে, আর যখন হচ্ছে কি করবেন সিগনিফিকেন্ট ইউজ করবেন তখন হচ্ছে ইউজ করবেন বড় পরিসরে। কিন্তু ভুলেও কখন সিগনিফিকেন্টলি বলবেন না। সিগনিফিকেন্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং এইটা যদি ইউজ করেন ভার্বের আগে তাহলে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু ভুল হয়ে যাবে। সিগনিফিকেন্টলি কিন্তু ইউজ করা যাবে না, ইউজ করতে হবে সিগনিফিকেন্ট, যেটা অলরেডি রাসেল মিসেলের বইয়ের মধ্যে সুন্দর করে বলে দিছে। এই জন্য এলওয়াই কখন ইউজ করবেন না, কখনোই ডিক্রিজের আগে বা ইনক্রিজের আগে। অলওয়েজ ইউজ করবেন সিগনিফিকেন্ট, নাহলে স্লাইট, নট এ স্লাইটলি। ওকে, এবার আসেন তাহলে কি আসলো, সয়ে সিগনিফিকেন্ট ডিক্রিজ। তাহলে একটু বড় ডিক্রিজ হয়েছে, তো সিগনিফিকেন্ট ফ্রম কত থেকে হইতেছে, এত পার্সেন্ট ইন কান্ট্রি। যেখানে আগেরটা যেন লিখছিলাম জাপান, এখানে হয়েছে ওই যে এটার নামটা এইটার সাথে বসাইতেছে কি, এই এই এক্স পার্সেন্টের সাথে আমরা কি বসাইতেছি, এক্স পার্সেন্টের সাথে এই যে কান্ট্রি এদের সিগনিফিকেন্ট। দেখেন অ্যাকোমোডেশনে সবার আগে ছিল 45%, আর সবার শেষে ছিল 30%। মাঝেরটা না লিখলেও হয়, কারণ এত থেকে এত আমি টু বসাচ্ছি। ঠিক আছে, এত আমি যদি চাই যে এইখানে এসে যদি আমি টু এর পর আমি লাস্টেরটা লিখি তাহলেও কিন্তু হয়, কিন্তু আমি যদি লাস্টেরটা না লিখে আমি দুইটাই লিখি তাহলেও কিন্তু হয়। আমি টু এর পর যদি এটাও লিখতাম যে আমি লিখতাম হচ্ছে 35% ইন কান্ট্রি বি অ্যান্ড 30% ইন কান্ট্রি সি, তাহলেও কিন্তু হইতো। তাহলে এত থেকে পরিবর্তন হইতেছে, ডিক্রিজ হইতেছে কত, বাকি দুইটাতে ডিক্রিজ হচ্ছে। তো ওটা লিখলেও কিন্তু হতো, কিন্তু আমি যদি যখন এরকম ভাবে লিখবো টু দিয়ে লিখবো, তো দ্যাটস ইট, আমি লাস্টেরটা লেখাটাই সবচেয়ে বেটার, প্রথমটা আর শেষেরটা। তো প্রথমটা আর শেষেরটা লিখে দিলাম, তো আমাদের কিন্তু একটা মিনিমাম আমরাই পেয়ে গেলাম, যে হচ্ছে অ্যাকোমোডেশনের পুরোপুরি আমরা ইউজ করে ফেললাম, ইনক্রিজ টেন্ড ইউজ করে ফেললাম, সরি ডিক্রিজ টেন্ড ইউজ করলাম। এখন আমরা ইউজ করবো কি, দেখেন প্রথমটাই কিন্তু ডিক্রিজ হচ্ছে, 45 থেকে 30-এ যাচ্ছে, তার মানে একটা ডিক্রিজ টেন্ড ইউজ করতে হবে ভাই, 100 100। তারপরে হোয়াইল দিয়ে চাইলে আমি এখন ইনক্রিজ টেন্ড ইউজ করে দিতে পারি, হোয়াইল হোয়াইল স্পেন্ডিং অন, এই যে স্পেন্ডিং অন কিসে স্পেন্ডিং হচ্ছে, ফুডে। এই ফুডটা হচ্ছে আমাদের ক্যাটাগরির নাম। এই দেখেন যে ফুডটা হচ্ছে 22 থেকে 36-এ যাচ্ছে, তার মানে এটা বাড়তেছে, তার মানে এটা হচ্ছে রেকর্ডেড এট ইনক্রিজ। ইনক্রিজ ইনক্রিজ হচ্ছে 22 থেকে 36%। তাহলে একবারে খুব ক্লিয়ারলি কিন্তু আমরা একটা ভালো সেন্টেন্স মেক করে ফেললাম যে কে বেশি কে কম। এখন একই প্যাটার্ন আরো একটা সেন্টেন্স দেখি আমরা। ধরেন এখন বুকের জন্য যদি লিখি, বুকের জন্য এক্সপিরিয়েন্স হচ্ছে, বুকের ক্ষেত্রে আমরা বারবটা ইউজ করলাম, এখন এক্সপিরিয়েন্স আগের বার তো স ইউজ করছি, এখন এক্সপিরিয়েন্স ইউজ করলাম, সরি তাহলে প্রশ্ন ছিল, এক্সপিরিয়েন্স রেকর্ডেড। আচ্ছা, এখানে এক্সপিরিয়েন্স ইউজ করলাম, এক্সপিরিয়েন্স ইউজ করার পরে হচ্ছে এই রেকর্ডেডটাকে আমরা এখন ইউজ করতেছি হচ্ছে রেকর্ডেড। দেখেন এই যে রেকর্ডেডকে এখন আমরা ভার্ব না ইউজ করে এখন রেকর্ডটা ইউজ করতেছি হচ্ছে, রেকর্ডেডটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতেছি। তা আমি একটু বলি, ওয়ার্ডের মধ্যে একমাত্র আপনাদের এই যে কমা আর ফুল স্টপ ছাড়া, ঠিক আছে, যার আগে স্পেস দেওয়া যায় সব ওয়ার্ড কাউন্ট হয়।
মানে এক কথা বুঝাইতেছে হাইপেন যুক্ত যে ওয়ার্ড আছে, যেরকম যার আগে স্পেস থাকে সেটাই কাউন্ট হয়, যেরকম আর্টিকেল কাউন্ট হবে, এটা কাউন্ট হবে, সব মানে যার আগে স্পেস হবে সেই কাউন্ট হবে। শুধুমাত্র এই যে কমার আগে দেখেন স্পেস নাই, তো দ্যাটস ইট, কমা কাউন্ট হবে না। যার আগে স্পেস থাকবে সেটা কাউন্ট হবে। তাহলে কমার আগে স্পেস কিন্তু দিবেন না, কমার আগে আবার স্পেস দিবেন না, এটার কি স্পেস দিবেন না, খবরদার, এটা কিন্তু ভুল, কমার আগে স্পেস দিলে। ঠিক আছে, এটা কিন্তু দিবেন না, কারণ কমা কালো কাউন্ট হয়ে যাবে। কমার আগে স্পেস দিলে কিন্তু একটা ওয়ার্ড কাউন্ট হয়ে যাবে। এই জন্য দয়া করে কমার আগে কখনো স্পেস দিবেন না, তাহলে এটা ওয়ার্ড কাউন্ট হয়ে যাবে এবং সেটা কিন্তু পরে এসে ভুল হবে আপনার। ঠিক আছে, তো এই হচ্ছে পার্থক্যটা। তো এটা নিয়ে আর কথা বলার কিছু নেই, এটা আশা করি বুঝছেন আপনারা, তো কেমনে আসলে এটা দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। ওকে, আচ্ছা, এই যে এইখানে তো আপনাদের যেটা বললাম যে এইটার ক্ষেত্রে হচ্ছে আপনারা ইনক্রিজে যদি তিনটা ডেটা লিখতে চান, তখন হচ্ছে লাস্টে তো আপনার এন দিয়ে লিখে দিবেন বাকি দুইটা, এন দিয়ে শুধুমাত্র বাকি দুইটা লিখে দিবেন। তো এই জন্য যদি আপনি ফ্রম দিয়ে টু দিয়ে লেখেন, তাহলে আমি বলবো এক্স আর ওয়াই দিয়ে লেখেন, প্রথমটা শেষেটা লেখেন। তিনটা ডেটা এখানে উল্লেখ করা লাগবে না, তিনটা ডেটার ক্ষেত্রে অন্য স্ট্রাকচার দিয়ে আমরা ইউজ করবো। তো এইটার ক্ষেত্রে যখন ইউজ করবেন, তিনটা ডেটা থাকলে প্রথমটা আর শেষেরটা ইউজ করলে মাঝখানে হবে। বাদ করে দেবে, হ্যাঁ, মাঝখানেরটা বাদ বাদ করে তোরা দেবে। যাক, সমস্যা নাই। ওকে, তো এখন এই সেম ম্যাজিক ফর্মুলাটা যদি আমরা একটু আগে দেখি, ওই আগেরটার মতোই এটা হচ্ছে কি আছে, একটু কম্পেয়ার আছে। এই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে X% Y% যেটা ছিল, ওইটারই দেখেন হচ্ছে আমাদের এখন প্যাটার্নটা এই যে সেম ভাবে কিন্তু লেখা যাচ্ছে। এই দেখেন হচ্ছে এ অ্যাকাউন্টেড ফর ছিল যেটা হায়ার বা লোয়ার প্রপোর্শন, দেন বি অ্যাড দিয়ে এত পার্সেন্ট, কম্পেয়ার উইথ এত পার্সেন্ট, দুইটার মধ্যে কম্পেয়ার ধরেন। এটা দেখেন সবগুলো এরকম ভাবে লেখা যায়, শুধু সবগুলো নয়, আমরা একটা লিখবো ভাই, আমাদের একটা লিখি, কিন্তু আমি অনেকগুলো লিখে দিছি, লিখে এখানে দিছি কেন, যাতে আপনাদের বুঝতে পারেন আপনারা, যেন একটা সে একটা যখন মিল দেখাবেন যে পরেরটাও লিখতে পারবেন। আপনারা যদি আপনাদের পরীক্ষা এরকম দুই ধরেন ধরেন এখানে এমন হইতে পারে তিনটাও আসলো, তিনটা আসলেও লেখা যাবে, কোনো সমস্যা নেই। ধরেন এখানে তিনটা বার আছে, তো আমরা প্রথমে লিখবো হচ্ছে এর সাথে কম্পেয়ার করতেছি। তাহলে এর সাথে কম্পেয়ার করতেছি, ধরেন হচ্ছে এ হচ্ছে আমাদের মেল, মেল হচ্ছে বেশি আছে, তাহলে যদি তিনটা থাকে, আগে দুইটা দেখাই তারপরে তিনটা দিয়ে দেখাই। তাহলে এ অ্যাকাউন্ট ফর লিখবেন, অ্যাকাউন্ট ফর লেখার পরে হচ্ছে কি করবেন, হায়ার বেশি আছে তাহলে হায়ার পোর্শনস। হায়ার পোর্শনটা কি আছে, এই যে টপিক ওয়ার্ডটা বসাবেন, টপিক ওয়ার্ডটা কি, হায়ার পোর্শনটা কিসের আছে, হায়ার পোর্শনটা হচ্ছে এই যে আমরা একটু সবগুলোর সাথে কিন্তু টপিক ওয়ার্ডটা বসাই, যেটা প্রশ্ন থেকে, এই যে হায়ার পোর্শনটা হচ্ছে আমাদের কি আছে, লাইজ টাইম, এটা যা আছে তাই বসাইলাম। তো এখানে মেলস আছে, তো মেলসটা আমরা নিলাম, তারপর হচ্ছে এই যে মেলস এর পরে অ্যাকাউন্ট ফর যেভাবে আমাদের স্ট্রাকচার আছে, স্ট্রাকচার বসাই আমরা বসাইলাম। তো বসানোর পরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে দেন দিয়ে কম্পেয়ার করবো ফিমেল। এখন প্রশ্ন যদি ডেটা তিনটা থাকতো তখন কি করতাম, ধরেন এখানে ডেটা আছে মেল ফিমেল আর আছে ধরেন বোথ, এখানে আরো একটা পি দিয়ে ডট দিয়ে এখানে আরেকটা ডেটা আছে, ওটা হচ্ছে বোথ, এটা ধরেন আরো ছোট আছে। তো আমার এখানে তো টাই লেখা যাচ্ছে না, না হলে এখানে, এটা তো পিকচারের উপর, না হলে এখানে একটা ড্রয়িং করে দেখাইতাম, ধরেন এখানে বোথ আছে। তো এখন বোথ যদি এখানে থাকে, তাহলে আপনি কি করবেন, এই যে দেনের পরে জাস্ট এখানে লিখবেন ফিমেল অ্যান্ড বোথ। যদি ডেটার সংখ্যা বাড়ে, তাহলে আমি কি বলছি, দুই নাম্বারটাই জাস্ট হচ্ছে কি করবেন, যার সাথে কম্পেয়ার করবেন দুই নাম্বারটাই অ্যান্ড দিয়ে জাস্ট বসাই দিবেন। আগেরটাও একই রকম ছিল, যদি ডেটা দুইটা থাকতো তখন জাস্ট আমরা অ্যান্ড দিয়ে ওখানে বসাই দিতে পারতাম, কিন্তু ফ্রম দিয়ে লিখছেন বলে কি হয়, আপ টু ডাউন মানে সব থেকে উপরেরটা এবং সব থেকে নিচেরটা লেখা লাগে ফর্ম দিয়ে। তো দ্যাটস ইট, ফর্মের ওইখানে তিনটা থাকলেও আপনি প্রথমটা লাস্টেরটা বসাবেন। ঠিক আছে, কিন্তু এইখানে তার ফর্ম না, এখানে হচ্ছে দেন, তো দেন থাকলে পরে তিনটাই বসাবেন এখানে। এখানে ফিমেল আর হচ্ছে বোথ লিখে দিবেন, তাহলে সেন্টেন্সটা হবে কি, মেল অ্যাকাউন্টেড ফর এ হায়ার পোর্শন অফ ফ্রি টাইম দেন ফিমেল অ্যান্ড বোথ। এই হয়ে গেল আমাদের সেন্টেন্স। তারপরে লিখবো অ্যাড দিয়ে লিখবো এই ডেটাটা অ্যাপ্রক্সিমেট ডেটা, মানে এই ডেটাটা কম 100% রাইট না, মানে কত আছে আমি ক্লিয়ার না। যদি ডেটা কখনোই আপনি 100% না বুঝতে পারেন যে এই ডেটাটা না মানে কত, এটা যদি না বুঝতে পারেন, তখন আপনারা কয়েকটা ধরনের ওয়ার্ড, আমি কিন্তু আপনাদেরকে কিছু ওয়ার্ড আমি দিয়ে দিয়েছিলাম, যেরকম জাস্ট আন্ডার, জাস্ট ওভার, তারপরে ছিল অ্যারাউন্ড, অ্যাবোভ, নিয়ার, এরকম অনেক ওয়ার্ড প্যারাফ্রেজিং পিডিএফ এর মধ্যে ছিল, এই গত 2 দিন আগের ক্লাসের কথা বলছি। তো পিডিএফ এর মধ্যে সব ওয়ার্ড ছিল, যেগুলো প্রথমে আপনাদের মুখস্থ করতে বলছিলাম, যে মুখস্থ করছেন কিনা এটা আপনাদের উপরে, যদি মুখস্থ না করেন তাহলে মাস্ট বি করে নেবেন, কারণ এই ওয়ার্ডগুলো যদি না থাকে তাহলে কিন্তু কোন ডেটাটাকে কি লিখতে হবে সেটা বুঝবেনই না। যখন একটা ডেটা সার্টেইন না, নির্দিষ্ট না, তখন আমরা কি ইউজ করব, ইউজ করবে অ্যাপ্রক্সিমেটলি, ইউজ করবে অ্যারাউন্ড, ইউজ করবে অ্যাবাউট, ইউজ করব জাস্ট আন্ডার, ইউজ করব অ্যাবোভ, ইউজ করব অথবা নিয়ার ইউজ করব, ঠিক আছে, অ্যারাউন্ড ইউজ করব। তো এরকম এরকম যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি। এখন কথা, আমরা এখানে ডেটাটা কিন্তু আমাদের ক্লিয়ার না যে ডেটাটা কত। তো দ্যাটস ইট, আমরা অ্যাট অ্যাপ্রক্সিমেটলি ইউজ করলাম, যে ডেটাটা আমাদের ক্লিয়ার না, তাহলে কত আওয়ার, দেখেন এটা আওয়ারে আছে, তাহলে আমি ধরে নিলাম এটা 45, আমি ধরলাম ভাই, আপনারা যদি এটা 45 না ধরে 46 ধরেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনি এর আগে অ্যাপ্রক্সিমেটলি ইউজ করছেন। কিন্তু যদি আপনি অ্যাপ্রক্সিমেটলি অথবা অ্যারাউন্ড শব্দটা না দিতেন, তাহলে কিন্তু এটা ভুল, কারণ আপনি 45 যে বলতেছেন এটা কিন্তু ক্লিয়ার না। তো দ্যাটস ইট, এটা 45 আওয়ার্স ইউজ করলাম, ইউজ করার পরে কম্পেয়ার উইথ দিয়ে, এই যে কম্পেয়ার উইথ দেওয়ার পরে এইটার আগে একটা অ্যারাউন্ড ইউজ করবো, তো এখানে অ্যারাউন্ড ইউজ করি নাই, কম্পেয়ার উইথ এর পরে একটা অ্যারাউন্ড ইউজ করি, অ্যারাউন্ড 38 আমি ধরে নিছি। এখন প্রশ্ন, আমি যদি এখানে একটা বোথ লিখতাম, ধরেন এখানে একটা বোথ আছে, তিনটা আছে ডেটা, তো এখানে যদি আমি বোথ লিখতাম তখন আমি এখানে এন দিয়ে দিতাম, কম্পেয়ার উইথ 30 আওয়ার্স
30 hours অ্যান্ড এখানে একটা অ্যান্ড দিয়ে ওর ডেটাটা বসাইতাম। তো ওর ডেটাটা কত আছে, ওর ডেটা ধরেন হচ্ছে কত, 25 আওয়ার। তখন আমি বসাইতাম 25 আওয়ার, ওরটা যা আছে তাই বসাই দিতাম, শেষ। তার মানে আপনার একটা জিনিসই বুঝাইতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে কি, আর ইয়ারটা যদি থাকে ইয়ারটা বসাবো আমরা, যদি ইয়ার না থাকে তাহলে ইয়ার বসানোর কোনো দরকার নাই। তো ইয়ার হচ্ছে থার্ড পার্টি, ওর আসলে বসাইলে বসাইলাম, না বসাইলে না, আমার মেইন সেন্টেন্সটা হয়ে গেছে। আমি দেখেন ডেটা সহ কিন্তু একটা কম্পারেটিভ সেন্টেন্স মেক করে ফেললাম, এটা বার চার্ট হোক, পাই চার্ট হোক, জেনে হোক না কেন ভাই, সব জায়গা পসিবল। তো আপনারা এখন বসে বসে এই জিনিসগুলো মেক করবেন। দেখেন এখানে দুইটা ডেটার ক্ষেত্রেও দেখাইলাম, তিনটা ডেটার ক্ষেত্রেও দেখালাম, তিনটা চারটা হইলেও ভাই কোনো সমস্যা নেই, বার চার্টের সময় চারটা থাকে না এরকম লম্বা লম্বা, যদি চারটা থাকে তাহলে চারটার ক্ষেত্রে ভাই এটা ইউজ করতে পারবেন। তো এখন এটার একটা চারটার ক্ষেত্রে ইউজ করে আপনারা দেখ, বা তিনটার ক্ষেত্রে একটা ইউজ করে দেখেন। তো বার চার্ট এখানে আছে কিনা দেখে, তিনটার কোনোটা আছে কিনা। তো এখানে কোনো পিকচার, এই যে এখানে দুইটা আছে। এখন আসেন এখানে একটা করে আছে, একটা করে যদি থাকে এটার ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যায়। এই একটার করে থাকলে তখন আপনি কি করবেন, এইটার সাথে এটারে কম্পেয়ার করবেন, অথবা এই তিনটার সাথে একসাথে কম্পেয়ার করতে পারেন, তখন এই তিনটার একসাথে কম্পেয়ার করতে পারেন। চাইলে তিনটার একসাথে কম্পেয়ার করে লিখতে পারেন, অথবা চাইলে দুইটাকে একসাথে লিখতে পারেন। তিনটা লিখলে তো দুই লাইনে আপনার এই পুরো চারটা শেষ, মিক চার্ট এটা। তো মিক চার্টের এই দুই লাইনে এই পুরোটা শেষ হয়ে যাবে। তো দ্যাটস ইট, আপনি তিনটা না লিখে আপনি দুইটার মধ্যে কম্পেয়ার করেন, তখন দুইটার মধ্যে আপনি কম্পেয়ার করতে পারবেন। এই তারপরে এই যে এক্স ওয়াই যেটা দিচ্ছিলাম, এই যে এক্স ওয়াই এটাও কিন্তু আপনারা এই বার চার্টের ক্ষেত্রে লিখতে পারবেন। এই যে একটু আগে যে এক্স ওয়াই যেটা শিখাইলাম, যে ইনক্রিজ ডিক্রিজ ট্রেন্ড, এটা দিয়ে দেখেন এই যেটা লেখা আছে বার চার্ট। তো আপনাদের পিডিএফ এর মধ্যে এগুলো লিখে দিছে আমি, যেন আপনাদের এটা কষ্ট কম হয়, যেন একবার বুঝাই দিলে হয়। আমি একটা একটা করে টাইপ করে করে লিখলে ওই লাস্ট ক্লাস আমার প্রচুর সময় নষ্ট হয়েছে। সেই জন্য হচ্ছে আমি এখানে অনেকগুলো জিনিস আমি ওয়ার্ড এখানে লিখে রাখছি, লিখে দিছি আপনাদের। যেরকম এই দেখেন এই স্ট্রাকচারটা ইনক্রিজ ডিক্রিজ ট্রেন্ডের ওই একটাই বার চার্টের মধ্যে সেমটাই, এটা চাইলে ইউজ করেন। চাইলে যে কেবল আর একটা দেখাইলাম যেটা এক্স ওয়াই এর যে ম্যাজিক ফর্মুলা, তো ওটা দিয়ে চাইলে আপনারা লিখতে পারেন। তো যেটা খুশি ভাই সেটা দিয়ে আপনি লিখতে পারবেন। ভাইয়া, এই দুইটা স্ট্রাকচার দেখাই, এখানে কিন্তু দুইটা স্ট্রাকচার আছে। তো এরকম আরো কিন্তু সুপারলেটিভের একটা স্ট্রাকচার আছে, এরকম তিনটা স্ট্রাকচার কিন্তু আমাদের টোটাল চলে গেল, তিনটা। এখন শিখা, এরপরে কিন্তু অ্যাডভান্স শিখাবো আরো তিনটা। এই 6টা স্ট্রাকচার যদি কেউ জানে, রাইটিং এর এমন কোনো টাস্ক মান নেই যে সে লিখে আসতে পারবে না, খালি ম্যাপ আর ডায়াগ্রাম বাদ। ম্যাপ আর ডায়াগ্রামের আলাদা নিয়ম। তো ম্যাপ ডায়াগ্রাম বাদে পৃথিবীর এমন কোনো রাইটিং নেই যে লিখতে পারবে না 6টা স্ট্রাকচার দিয়ে। 6টা কি কি? একটা হচ্ছে এই যেটা ইনক্রিজ ডিক্রিজ ট্রেন্ড, তারপর আরেকটা হচ্ছে এই যে ম্যাজিক ফর্মুলা যেটা ছিল এখানে, ওই ম্যাজিক ফর্মুলা দেখাইলাম একটা। এই যে এখানে একটা ম্যাজিক ফর্মুলা যেটা ছিল আমাদের হচ্ছে লোয়া, মানে এটা কম্প্যারিজন ফর্মুলা, যেটা ছিল কম্প্যারিজনের স্ট্রাকচার। আর একটা আছে সুপারলেটিভের স্ট্রাকচার। আর আরেকটা হচ্ছে আমাদের, আর তিনটা হচ্ছে এখনো শিখাইনি, তিনটার মধ্যে একটা হচ্ছে রিগার্ডিং এর স্ট্রাকচার। আর একটা আছে হচ্ছে ইন দিয়ে লিখতে হয়, ইন দিয়ে শাল দিয়ে লিখতে হয়। আর একটা, আর তিনটা আছে, ওই তিনটা হচ্ছে আমার আহ, আপনাদের রেকর্ড ক্লাস দিছিলাম, ওই তিনটা একটু পরে যাবো আমরা। তো এখন আসেন, এইটার একটা বুঝায়নি। এই তারপর যে আপনাদের লোকাল টিভি নিউজ যেটা ছিল, এটা রেকর্ডেড সিগনিফিকেন্ট লেভেল অফ টাস্ট। এই যে টাস্টের সাথে আর হচ্ছে এই যে এটা দিয়ে মেক করা হয়েছে, যে এখানে দুইটা আছে, এই দুইটা হচ্ছে টাস্টে। ধরেন এর মধ্যে একটা হচ্ছে টাস্টে, আর ধরেন টাস্ট, দুইটাই হচ্ছে টাস্ট, হ্যাঁ। এখানে টপিকটা হচ্ছে টাস্ট ইন নিউজ সোর্স, মানে যে নিউজ সোর্স গুলো টাস্ট। আর এখানে টাস্টের মধ্যে হাইলি টাস্ট আছে, ডন টাস্ট আছে, মানে এইটা হচ্ছে হাইলি টাস্ট, এটা ডন টাস্ট, এইটা হচ্ছে ফিগারের মধ্যে তো আছে। আর এটা হচ্ছে লোকাল টিভি শো, লোকাল টিভি শোটা হচ্ছে আমাদের সাবজেক্ট, মেইন ক্যাটাগরি। এগুলো কিন্তু ক্যাটাগরি না, এই যে নিচের দিকে থাকে ক্যাটাগরি গুলা। তাহলে বাচ্চাটা হচ্ছে ক্যাটাগরি বা সাবজেক্ট, এটা নিলাম। তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের এই যে লোকাল টিভি নিউজ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তারপরে এখন একটা ভার্ব নিব, আপনার যেটা খুশি সেটা নিবেন আপনি, ঠিক আছে। কারে যারে খুশি আপনি তারে নিলেন, নেওয়ার পরে আপনি সিগনিফিকেন্ট লেভেল, কারণে যে পার্থক্যটা দেখেন 53 থেকে 10, একটা দেখেন 53, একটা অনেক বড় একটা কম, তাহলে এটা ভাই সিগনিফিকেন্ট লিখতেই হবে, এটা তো স্লাইড লেখা যাবে না। তাহলে লিখলাম হচ্ছে কি সিগনিফিকেন্ট লেভেল। এখন টাস্ট হচ্ছে কোথা থেকে আসলো, টাস্ট আসলো কোথা থেকে, এটা বারবার আমি বলতেছি। যে এই যে প্রশ্নটা কিসের, প্রশ্নটা দেখেন এটা হচ্ছে টাস্টের, এই যে টাস্ট নিউজের। আর এখানে হচ্ছে নিউজ সোর্স ইউজড, এটা মনে হয় এটা কিসের নিউজ সোর্স, এটা হচ্ছে এই যে নিউজ সোর্স ইউজ, যেটা হচ্ছে ডন টাস্ট নাকি, দাঁড়ান, এটা কিসের আসলে, এটা শুধুমাত্র নিউজ সোর্সের, হ্যাঁ, ইউজড, মানে এর মধ্যে টাস্ট ডন টাস্ট বলে নাই। তাহলে এটা হচ্ছে টাস্টের কথা বলছে, টাস্ট ইন নিউজ সোর্স, ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে শুধু নিউজ সোর্স। তাহলে টাস্ক হচ্ছে আমাদের কি টপিক, টপিক থেকে আমরা কাট করলাম এটা। তারপরে অ্যাট দি অ্যাবাউট দিয়ে 53%, এই যে দেখেন আমরা 53% অ্যাবাউট দিছি, কেন অ্যাবাউট দিছি, কারণ এটা আমি ক্লিয়ার না। দাঁড়ান, ও আমরা এই যে কোনটা লিখতেছি, এটা লুকা, যে উপরে উপরেটা, ওই যে এটা 53, দেখেন আমি কিন্তু ক্লিয়ার না। আমি যদি ক্লিয়ার হইতাম তাহলে কিন্তু কখনোই 53 লিখতাম না, যদি আমি 100% ক্লিয়ার হতাম। তো আমার জায়গায় অনেকে এবার লিখতে পারেন কিন্তু 55, 55 লিখলে যে ভুল তা কিন্তু না। আপনি যদি এখন আমার জায়গায় 55 লেখেন তাতেও কিন্তু ভুল না, কারণ আপনার চোখে এটা 55ই মনে হইতে পারে, এই জন্য এইসবে ভুল ধরে না। এইখানে কোনো ধরনের ডেটার কাছাকাছি ডেটা আপনি যদি 1-2 পয়েন্ট কম বেশি লেখেন, এটা ভুল নাই ভাই,
ঠিক আছে, আমি যেটা 52 লিখি তাতেও কিন্তু ভুল নাই, আমি 56, কিন্তু 56 লেখা তো আর যায় না, এটা তো জায়েজ না, এটা বোঝা যায়, জায়েজ বলে তো একটা জিনিস আছে। আপনি এটা বোঝাই যে এটা 60, 60-এর থেকে এটা তো অর্ধেকের কম আছে, তার মানে এটা 52 হইব, নাহলে 3 হবে, না হলে 1 হবে সর্বোচ্চ। তারপরে কম্পেয়ার অ্যারাউন্ড দিয়ে আমরা লিখতে পারি এত, যারা হচ্ছে ট্রাস্ট করে না। তার মানে আমি কি করলাম, যারা হচ্ছে কম, মানে হচ্ছে কি আছে, যারা হচ্ছে কত থেকে, মানে এখানে কিন্তু কত থেকে কত লিখতে পারে না, কেন কত থেকে কত লিখতে পারে না, কারণ ডেটা একটা দেওয়া আছে। ঠিক আছে, আর হচ্ছে আমরা এখানে কম্পেয়ারেড স্ট্রাকচার, প্রথমে কম্পেয়ারেড স্ট্রাকচার, এটা তো কম্পেয়ারেড স্ট্রাকচার, কম্পেয়ার উইথ দিয়ে কিন্তু আমরা ডেটা বসাইতে পারি, যে অ্যাড দিয়ে আর কম্পেয়ার উইথ দিয়ে। তো এটাও কিন্তু আমি প্রথমে দেখাইছিলাম আপনাদের, যে অ্যাড দিয়ে আর কম্পেয়ার উইথ দিয়ে বসাইতে পারি। তারপরে হোয়াইল দিয়ে বসাবো কিভাবে, এই যে হোয়াইল দিয়ে পরেরটা দেখাইছে, ন্যাশনাল নিউজ এটা এক্সপিরিয়েন্স করে টাস্টে, যে অ্যাপ্রক্সিমেটলি এত, হোয়াইল যেখানে এত। তো আমরা হোয়াইল দিয়ে লিখতে পারি, কম্পেয়ার উইথ দিয়ে লিখতে পারি, অ্যাট অ্যাট কমা কম্পেয়ার উইথ দিয়ে লিখতে পারি, অনেকভাবে দেখেন লেখা যায়। উইথ দিয়ে চাইলে লিখতে পারি আমরা। তারপরে আমরা চাইলে হচ্ছে এই যে পরেরটা দেখেন, নিয়ারলি এত, নিয়ারলি এত দিয়ে আবার কম্পেয়ার, কম্পেয়ার টু এ দিয়ে লিখতে পারি। ঠিক আছে, ওই আগেটার এটা একই রকম, এটার প্রথমটার এটা একই রকম। তো আপনারা কিন্তু ডেটাগুলো অনেকভাবে আবার চাইলে হোয়াইল দিয়েও কিন্তু লিখতে পারেন। তো ডেটাগুলো কিন্তু এই যে হোয়াইল দিয়েও কিন্তু লিখতে পারেন। তো এখন এখানে তো পরিবর্তনটা দুইটা হয় নাই, দুইটা যদি পরিবর্তন টেবিলে যেরকম হয়েছিল, টেবিলে কিন্তু দুইটা ছিল, এখান থেকে একটা মানে একই টাইপ, এই যেরকম টাস্টের মধ্যে কিন্তু টেবিলে ছিল দুইটা, টাস্টের মধ্যে দুইটা ছিল, মানে হচ্ছে অ্যাকোমোডেশন দেখেন অনেকগুলো ছিল, আবার অ্যাকোমোডেশন ফুডের মধ্যে অনেকগুলো ছিল, তখন আমরা ফর্ম দিয়ে এক্স আর ওয়াই লিখছিলাম। তো এখানে এক্স, এক্স টু ওয়াই তো নাই, শুধু এক্স আছে। তো দ্যাটস ইট, এক্স আছে শুধু, এক্স এর ডেটাটা বসাইলাম, দেন তারপরে কম্পেয়ার উইথ দি ওয়াই ডেটাটা বসাইলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্নটা দেখার সাথে সাথে এই ছোট মডিফিকেশনটুকু আপনি পারবেন কখন, যখন আপনি সেন্টেন্সের স্ট্রাকচার গুলা বুঝবেন এবং বাসায় ট্রাই করবেন। বাসায় যখন এটা ট্রাই করবেন তখন এটা আপনার কাছে পানির মতো, যে কোনো সেন্টেন্স আপনি লিখতে পারবেন, খালি আপনার কাছে এই চার্ট দিতে হবে। আপনার খালি চার্টটাকে বুঝতে হবে, চার্টের মধ্যে কি আছে, দেন তারপর আপনি চাইলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করে এখন লিখে দিতে পারবেন, যে এইটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে, এটা চাইলে আপনি কম্পেয়ার করে এখন এই স্ট্রাকচার দিয়ে লিখে দিতে পারবেন। আপনি চাইলে এইখানের মধ্যে, এই যে এইটার মধ্যে কম্পেয়ার করে এখন লিখে দিতে পারবেন, জাস্ট খালি ক্যাটাগরির জায়গা বসাই দিবেন এইটা, আর এখানে এই যে ডেটাটার সংখ্যাটা জাস্ট বসাই দিবেন, বসাই দিয়ে আপনি লিখবেন। তো এখানে অনেক ধরনেরই আমি প্যাটার্ন গুলো মেক করে দিচ্ছি, প্রতিটারে দেখবেন যে একই জিনিস দিয়ে প্রতিটারে মেক করে দিচ্ছি। এই দেখেন, এইটার ক্ষেত্রে কম্পারেটিভ টেন দিয়ে কিভাবে লিখছেন, এই যে কম্পারেটিভ টেন দিয়ে আসলে কিভাবে লিখছেন, এই যে বি, এই কম্পারেটিভ টেনটাও আমরা দেখলাম, ইনক্রিজ ডিক্রিজ টেনটাও আমরা বারবার দেখলাম, এই যে ইনক্রিজ ডিক্রিজ টেন দিয়ে আপনি কিভাবে লিখলেন, এই যে। ঠিক আছে, তো এখন অডিয়েন্স আর দেখেন লোকাল টিভি শোর মধ্যে হচ্ছে আমরা এই করতেছি, বা নিউজ কনজিউমারের সাথে কম্পেয়ার করতেছি, এই যে পরে ন্যাশনাল পার্ক ভিউ এর কম্পেয়ার করতেছি। তো এখন এই যে নিচেরটাই তো দুইটা আলাদা আলাদা আছে, এই জন্য নিচেরটাই হচ্ছে কি করতে পারি, আমরা আলাদা আলাদা কম্পেয়ার করবো, এটার সাথে এটা কম্পেয়ার করবো, কারণ এখানে একটাই ডেটা আছে। তো কম্পেয়ার করতে নিলে তো মানে দুইটা লাগবে, তাই না? দুইটা ছাড়া তো কম্পেয়ার করা যাবে না। একটা দিয়ে আর কি কম্পেয়ার করবেন, তো একটা এরকম একটা একটা লাইন যখন থাকবে, তখন এর সাথে এর কম্পেয়ার করবেন, এর সাথে এর কম্পেয়ার করবেন, এর সাথে এর কম্পেয়ার করে 3 লাইন লিখে ফেলবেন। তো যাই হলো, আপনাদের ডেটা নিয়ে অনেক কথাবার্তা বলতেছি, ডেটা কিভাবে মেক করতে হয়, ইনক্রিজ ট্রেন্ড দেখাইলাম, ডিক্রিজ ট্রেন্ড দেখাইলাম, ইনক্রিজ ডিক্রিজ ট্রেন্ড দেখাইলাম, তারপরে কি ট্রেন্ড দেখালাম, কম্পারিজন ট্রেন্ড দেখাইলাম, সুপারলেটিভ ট্রেন্ড দেখাইলাম। তো এতগুলো ট্রেন্ড দেখানোর পরেও আপনারা যদি এখন বাসায় বসে এগুলো না ট্রাই করেন, এটা ডেটা লেখা দেখাইলাম, ডেটা সহ লেখা দেখাইলাম, ডেটা ছাড়া লেখা লাস্ট ক্লাসে দেখাইলাম, যে ডেটা ছাড়া কিভাবে ওভারভিউতে লিখবেন, ওভারভিউতে কিভাবে কম্পারেটিভ আর সুপারলেটিভ ইউজ করবেন, যেটা ডেটা ছাড়া, ডেটা ছাড়া, আর ওই একই সেন্টেন্সের এখন ডেটা দিয়ে কিভাবে লিখবেন সেটাও দেখাইলাম। তো এখন বাসায় হচ্ছে কাজ একটাই, সেটা হচ্ছে রেকর্ড ক্লাসটা আবার করে পুরোটা নোট ডাউন করবেন, সবগুলো সেন্টেন্স স্ট্রাকচার একটা একটা করে নোট ডাউন করবেন পয়েন্ট আকারে, নোট ডাউন করে করে তারপরে একটা ম্যাপ নিবেন, বা একটা মানে যে কোনো ডেটা নিয়ে, র্যান্ডম ডেটা নিয়ে আগে দুই একটা করে লেখার চেষ্টা করবেন, তারপরে একটা ফুলটা লেখার চেষ্টা করবেন, ফুলটা লেখানো আমি শিখাবো, দেন তারপরে, এর আগে না, আগে ফুল নিজে একটা করে সেন্টেন্স মেক করেছেন, যখন নিজের থেকে একটা সেন্টেন্স মেক করতে পারবেন, তার মানে আপনার ফুলটা লেখার সক্ষমতা অর্জন হবে। আপনার সামনে যেই কোনো ডেটাই যদি আপনার সামনে প্রেজেন্ট করা যায়, ওই ডেটাটা যেন আপনি বই প্রকাশ করতে পারেন সেন্টেন্সের মাধ্যমে। আর এই বই প্রকাশটা যদি সেন্টেন্সের মাধ্যমে করে আসতে পারেন, তাহলে যেই ডেটাটা আপনার সামনে দেওয়া যাবে না কেন, আপনি সেটাকে আউটপুট হিসেবে ওইটা থেকে তুলে দিতে পারবেন খুব ভালো একটা সেন্টেন্স। ঠিক আছে, এখন শিখবো আমরা একটু অ্যাডভান্স সেন্টেন্স মেক করা। এতক্ষণ শিখলাম হচ্ছে ট্রেন্ডিং সেন্টেন্স মেক করা, এখন শিখবো আরেকটা অ্যাডভান্স। এইগুলা শিখলাম, এর বাইরে এখন শিখবো কিছু অ্যাডভান্স সেন্টেন্স, সেটা হচ্ছে যে হাই লেভেল সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, এখন বলেন, আপনাদের যদি এইগুলা নিয়ে যেটুকু শিখাইলাম ভাইয়া, এইটুকু নিয়ে প্রশ্ন থাকে বলেন, দেন তারপরে অ্যাডভান্স গুলোতে হ্যালো যাব। ভাইয়া। হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলেন। আমি তো নিউ, মানে আজকে কি শুধু পার্ট, মানে হচ্ছে বডি আপনি, ওয়ান নিয়ে আলোচনা করা হচ্ছে? হ্যাঁ, শুধু পার্ট ওয়ান নিয়ে আলোচনা, আপনি আগের ক্লাসগুলো সব করে ফেলবেন, করে দেন তারপরে হচ্ছে আপনি আজকের ক্লাসটা আবার করবেন। আগের ক্লাস সব করে নেবেন রেগে টেলিগ্রাম থেকে, ওকে? তারপর আজকের ক্লাসটা করবেন, সেন্টেন্স হুম। মেকিং, তাহলে অনেক স্মুথলি বুঝবেন।
ওকে, এখন বলেন আর কারো কোন কোয়েশ্চেন এই জায়গায়? এই তিনটা মাস্ট বি লিখতে হবে। এই তিনটা লেখার পরে দেন এই তিনটা থেকে আপনি বডি ওয়ান বা বডি টুর মধ্যে লিখবেন, কারণ আপনার তো তিনটা সেন্টেন্স দিয়ে তো পুরো সব ডেটা লেখা পসিবল না। আপনার এক একটা ডেটার মানে এক এক ধরেন একটা বার চার্ট আপনার আসছে বা একটা মিক চার্ট আসছে। তো আপনার ওই মিকচারের মধ্যে তো অনেকগুলা ক্যাটাগরি আছে, ধরেন 5টা বা 6টা ক্যাটাগরি আছে। এখন 6টা ক্যাটাগরিতে তিনটা সেন্টেন্স দিয়ে যদি লেখেন তাহলে তো ওভারল্যাপ মানে একই জিনিস বারবার হয়ে যাবে, রিপিটেড সেন্টেন্স স্ট্রাকচার হবে। কোনো সেন্টেন্স যেন মানে কোনো সেন্টেন্সের সাথে কোনো সেন্টেন্স যেন 100% না মেলে, এর জন্য আমি 6টা স্ট্রাকচার শেখাচ্ছি, যেন 6টা থাকলে আপনার জানা, বা 6টা বা 7টা, টোটাল 7টার মতো আপনি লিখতে পারবেন। যেরকম ইনক্রিজ দিয়ে একটা চাইলে লিখতে পারবেন, ইনক্রিজ ডিক্রিজ দিয়ে একটা চাইলে লিখতে পারবেন। ওই যে হোয়াইল দিয়ে, হোয়াইল যেটা ছিল ওটা দিয়ে ইনক্রিজ ডিক্রিজ লিখলেন, না শুধু ইনক্রিজ কম্পেয়ার দিয়ে লিখলেন। ঠিক আছে। তারপর আপনি চাইলে লিখতে পারবেন হচ্ছে আহ সুপারলেটিভ দিয়ে একটা লিখতে পারবেন, কম্পারেটিভ দিয়ে একটা লিখতে পারবেন। তারপরে এখন আর এই তিনটা, এখানে যে তিনটা আছে এই তিনটা দিয়ে তখন আপনার সেন্টেন্স, আপনার এমন কোনো ডেটা নেই যারা আপনি রিপ্রেজেন্ট করার মতো সেন্টেন্স আপনার কাছে থাকবে না। ঠিক আছে, শুধু এই তিনটা শিখালে কি হতো যে আপনি অন্যগুলাও লিখতে পারতেন না, কারণ এই তিনটা আপনার পরীক্ষার হলে আপনার কম্প্যারিজন টেন্ড মাস্ট বি রাখা লাগে। তারপর আপনার ইনক্রিজ ডিক্রিজ টেন্ড মাস্ট বি থাকতে হয়। তো এই জিনিসগুলো যদি না থাকে আপনার লেখার মধ্যে, তাহলে ভালো ব্যান্ড স্কোর আসে না। যেটা রাসেল মিসেলের স্যাম্পল থেকে আমি একটু পরে দেখাবো না, যে ওর স্যাম্পল গুলো 9 ব্যান্ডের, তো 9 ব্যান্ডের একটা স্যাম্পল একবার পুরোপুরি আমি ডিটেলস একটু এক্সপ্লেন করে দেখাবো একটু পরে। ঠিক আছে, আগে এইটা একটু দেখি। আমরা এটার উপরে রেকর্ড ক্লাস আমি দিয়েছিলাম আপনাদের, যাতে একবার দেখেন, যাতে আজকের ক্লাসটা করতে অনেক সোজা হয় বা বুঝতে অসুবিধা না হয়। আসেন হচ্ছে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের যে সেন্টেন্স, সেটা হচ্ছে আমরা খুবই হাই ব্যান্ডের একটা সেন্টেন্স এখানে। এখানে হচ্ছে ওই একই রকম আগেরটার মতোই রিগার্ডিং দিয়ে তারপর হচ্ছে আমরা সাবজেক্টটা বসাবো, প্রশ্ন থেকে সাবজেক্টটা কাট করে বসাবো। এখন এই সাবজেক্টটা হচ্ছে বা সাবজেক্ট বা টাইটেল যেটা থাকে সেটা প্রশ্ন থেকে খুব স্মুথলি কাট কাট করা যায়, যেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির নামগুলো। যে ক্যাটাগরি গুলো থাকে না, ক্যাটাগরি বা মেইন যেটা থাকে এই জিনিসটার নামটা, মানে যার ডেটা গুলা, মানে ধরেন ব্যাপারটা এরকম যে আমার কাছে একটা বই আছে, বইয়ের মধ্যে অনেকগুলা পেজ আছে। তাহলে বুকটা হচ্ছে আমার ক্যাটাগরি, কিন্তু বইয়ের মধ্যে যে পেজের মধ্যে যে জিনিসগুলো আছে, ধরেন পেজের মধ্যে আমার একটা পেজ হচ্ছে সাদা, একটা পেজ কালো, তো দুইটা পেজের মধ্যে কম্পেয়ার হইতেছে সাদা আর কালোতে, তাহলে বুকটা হচ্ছে মূল জিনিস। আর এই সাদা আর কালো যে দুইটা পেজ আছে, এই দুইটা পেজ হচ্ছে আমার সাব সাবজেক্ট। মানে এরা হচ্ছে আমার ক্যাটাগরি। যেরকম এই আমি যে মেল ফিমেল একটু আগে দেখলাম না, ক্যাটাগরিটা ছিল যেরকম, আমরা একটু দেখি একটু আরো ক্লিয়ার ভাবে ব্যাপারটা এইখানে। এইখানে হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে যে এটা, এটা হচ্ছে ক্যাটাগরি, মানে মেইন সাবজেক্ট হচ্ছে এটা, যে লোকালিটি বিষয়, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি বা এটা মেইন সাবজেক্ট। আর কম্পেয়ার হইতেছে কার মধ্যে? কম্পেয়ার হইতেছে এই যে ট্রাস্টেড নিউজ আর হচ্ছে যেটা ডন টাস্ট। তার মানে ডন টাস্ট আর টাস্ট এই দুটাই হচ্ছে আমাদের কি, এই দুইটা হচ্ছে আমাদের কি, এই দুইটার মধ্যে কম্পেয়ার হইতেছে। তার মানে এরা হচ্ছে আমার সাব সাবজেক্ট, মানে সাবজেক্টের যে ছোট ভাই। তো আমরা এতক্ষণ যেগুলো করলাম সেটার মধ্যে সবগুলোর কিন্তু ক্যাটাগরিগুলো আমরা প্রথমে নিয়েছিলাম। মেইন যে ক্যাটাগরিটা, মেইন ক্যাটাগরিটাই ছিল লোকাল টিভি নিউজ। তার মানে লোকাল টিভি নিউজটা আমার মেইন সাবজেক্ট। আর মেইন সাবজেক্টের ভিতরে যার ডেটাগুলো থাকে, ডেটাগুলো দেখেন আছে, টাস্টেড ডেটা আছে আর হচ্ছে ডন টাস্টেড ডেটা আছে। দেখেন এই টাস্টেরই কিন্তু ডেটাটা বলা আছে, টাস্ট হচ্ছে 53 আর ডন টাস্ট হচ্ছে আমার 10। তার মানে টাস্ট আর ডন টাস্টের ডেটা, মানে ডেটাটা যার থাকে সে হচ্ছে আমার সাব সাবজেক্ট। এখানে যদি সাল থাকে, ধরেন এই নিচের দিকে সাল দিয়ে দিছে 2020 30 40, তাহলে এগুলো সাবজেক্ট হতো, সাল তখন সাবজেক্ট হতো। ইন দা ইয়ার তখন আমরা ইউজ করতাম ইন দা ইয়ার 2020 2021 2022, তখন আমরা এটা সাবজেক্ট। প্রথমটার মধ্যে আপনি দুইটা সেন্টেন্স লিখবেন ভাই, আপনার যেমনি খুশি এমনি স্ট্রাকচার দিয়ে লেখেন, আপনি চাইলে রিগার্ডিং এর স্ট্রাকচার দিয়ে লেখেন না কেন, আপনি আমার যতগুলো 6টা স্ট্রাকচার বা 7টার মধ্যে যা যেই যে কোনো দুইটা স্ট্রাকচার দিয়ে লেখেন না কেন, আপনি প্রথমে এই দুইটার মধ্যে কম্পেয়ার করবেন, আর প্রথমে এই তিনটার মধ্যে কম্পেয়ার করে দিলে এইটা আপনার শেষ, মানে বডি। তাহলে আমরা সাবজেক্ট কোনটা হবে এটা বুঝলাম, যে আমরা এখানে সাবজেক্ট কোনটা বসবে এটা বুঝলাম, সাবজেক্ট হচ্ছে আমাদের ক্যাটাগরি বসতে হয়। আর হচ্ছে সাব সাবজেক্ট কোনটা হবে, সাব সাবজেক্ট বাই যে সাবটাইটেল, সেটা হচ্ছে আমাদের ওই ক্যাটাগরি মুগুলার মধ্যে যারা থাকে, ছোট ছোট যে দুইজন থাকে, মানে যাদের মধ্যে কম্পেয়ার হয়। তো এখন এই প্যাটার্ন দিয়ে আমরা পুরোটাই লিখতে পারবো, পাস্ট টেন্সে হলে পারে লিখতে পারবো। আমরা একটু আগে যেভাবে শিখছি এটাই কিন্তু একই রকম। দেখেন আমরা প্রথমে স্টার্ট করবো কিভাবে, দেখেন ধরেন আমি একটু ডেটাগুলো এখান থেকে নিই। আমি জাস্ট এইটাকে লিখবো, এইটাকে যদি আমি লিখতে চাই, তো আমার এখানে লোকাল টিভি নিউজ এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এখানে হচ্ছে আমি একটু এখানে লিখে নিন, এইটার মধ্যে এটার নাম কি, এটা হচ্ছে আমাদের কি আছে, হাইলি টাস্ট, আর এটা হচ্ছে ডন টাস্ট। তাহলে আমি একটু লিখি লোকাল টিভি নিউজ, আমি যদি শর্ট ফর্মে লিখি আমাদের সাবজেক্টটা হচ্ছে জাস্ট আমি লিখে নিই লোকাল লোকাল টিভি নিউজ। আমি যদি একটু লিখি যে লোকাল, লোকালটা হচ্ছে টিভি না, টিভি নিউজ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে ধরেন হচ্ছে সাব সাবজেক্ট কোনটা ছিল, সাব সাবজেক্ট হচ্ছে আমাদের ছিল হচ্ছে সাব ট্রাস্ট। সাবজেক্ট যদি আমরা নিই, সাব সাবজেক্ট হচ্ছে আমাদের ছিল হচ্ছে মানে টাস্ট আর নন টাস্ট এরকম ছিল। তার মানে হ্যাঁ, টাস্ট আর হচ্ছে এটা ডন নন। টাস্ট।
একটা ধরেন টাস্ট আর একটা হচ্ছে হাইলি ডন টাস্ক টাস্ট। স্যার। হাইলি হাইলি টাস্ক টেলে বাদ দিয়ে দেন, আমি জাস্ট বুঝাচ্ছি, ঠিক আছে? জাস্ট হাইলি টেলে বাদ। ডন টাস্টের কত ছিল আমার এখন বলেন। টাস্ট ধরেন 73 ছিল, আমি জাস্ট বুঝাইতেছি। টাস্ট ধরেন 73 ছিল, 73% ছিল আমার টাস্ট। আর ডন টাস্ট ছিল ধরেন 23%, ধরেন 22, ধরেন 10%, 10% যাই থাকুক ধরেন। এখন এইটাতে আমরা সেন্টেন্সটা কিভাবে লিখবো আমি সেটা শিখাবো আপনাদের। এখন এইটাতে আপনারা সেন্টেন্সটা শুরু করবেন কি, রিগার্ডিং দা লোকাল টিভি শো। এটা হবে সাবজেক্ট বসাবেন। লোকাল টিভি তাহলে নিউজ। সেন্টেন্সটা হবে রিগার্ডিং দা, এইখানে ইমেইলের জায়গায় বসাবেন হচ্ছে কি, ইমেইলের জায়গায় বসাবেন এই যে লোকাল টিভি শো। আমি একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আমাদের হাতের সময় খুবই কম। 2 ঘন্টা সময় দেখেন শেষ করতে পারি না। তাহলে বুঝছেন মানে, মানে 2 ঘন্টা ক্লাস নেই তারপরেও শেষ করতে পারে না, মানে এমন একটা অবস্থা। 1 ঘন্টা অলরেডি চলে গেছে আমাদের, 58 বাজে। আর 1 ঘন্টা আছে, এর মধ্যে আমার স্যাম্পল অ্যান্সার দেখাইতে হবে, যদি পারি বার্চার ইসেও যাবো, ম্যাপেও ডায়াগ্রাম একটু যাবো, যদি পারি আমরা। তাহলে রিগার্ডিং দ্য লোকাল টিভি নিউজ, এই দেখেন সেন্টেন্স লেখা। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আপনার হচ্ছে এইখানে ক্লিয়ারলি টিয়ারলি যে কোনো একটা লিখলে লিখবেন, না লিখলেও নাই, এটা না লিখলেও অসুবিধা নেই। যদি এটা লেখেন লিখলেন, না লিখলে অসুবিধা নেই, ঠিক আছে? আপনি এরপর এটা কমা দিবেন, কমা দিয়ে ক্লিয়ারলি যদি লিখলে লিখলেন, না লিখলে অসুবিধা নেই। লেখার পরে এখন আপনার কাজ হচ্ছে কি, এইখানে বসাইতে হবে হচ্ছে হাইলি টাস্ট, এই যে হাইলি টাস্ট এটা বসাইতে হবে। তাহলে হাইলি টাস্ট আপনার, তাহলে হাইলি টাস্ট, আমি টাস্ট এটা বসাই দিলাম। হাইলি টাস্ট আমাদের কি ছিল, হাইলি টাস্টটা ছিল হচ্ছে আমাদের কি বলেন, হাইলি টাস্টটা ছিল আমাদের সাব সাবজেক্ট। এই সাব সাবজেক্টের নাম বসাইলাম, এই দেখেন সাব সাবজেক্ট। সাব সাবজেক্ট যেটা হচ্ছে সবচেয়ে বড়, মানে যেটার ডেটা হচ্ছে বড়, এই সাব সাবজেক্টের মধ্যে যেটার ডেটা বড় সেটার নাম বসাইতে হবে এখানে। তাহলে হাইলি টাস্ট মানে যেটার সাব সাবজেক্টের ডেটার সংখ্যা, মানে ডেটার সংখ্যাটা বড়, দেখেন 73টা বড় না? তাহলে বড়টা বসাইতে, মানে আমি এখানে কম্পেয়ার করতেছি। হ্যাট সিগনিফিকেন্টলি, ডেটাটা অনেক বড় তার জন্য আমরা সিগনিফিকেন্টলি ইউজ করব। মানে কম্পেয়ারটা অনেক বড়, দেখেন 73 থেকে 10 অনেক বড় না? যদি এটা বড় না হয়, যদি এখানে 65 থাকতো, ধরেন এখানে আসলে 65 না 67 আছে, যদি এখানে 67 থাকে তখন লিখবো স্লাইট, তখন কিন্তু সিগনিফিকেন্টলি লিখবো না, লাইক। তখন লিখবো স্লাইট। স্লাইটলি না বসে ইউজ করে আমরা লিখবো স্লাইট, স্লাইট মোর, ঠিক আছে? আমরা লিখবো। তাহলে সিগনিফিকেন্ট অথবা আমরা হাইলি টাচ, সরি এখানে আমরা হচ্ছে কি, এখানে তো ইনক্রিজ ইউজ করতেছি না, এখানে আমরা মোর ইউজ করতে, তাহলে এটা স্লাইটলি ইউজ করতে হবে। মোর ইউজ করলে স্লাইটলি ইউজ করা যাবে। যদি আমি এখানে মোর না ইউজ করি, ইনক্রিজ ইউজ করতাম, তাহলে কি হইতো, স্লাইট হইতো। বুঝতে পারছেন যে আমি মোর ইউজ করার জন্য ইউজ করব স্লাইটলি। আর যদি মোর না ইউজ করে আমি কি ইউজ করতাম, ইনক্রিজ বা ডিক্রিজ ইউজ করতাম, তখন আমরা ইউজ করতাম স্লাইট বা সিগনিফিকেন্ট। এই পার্থক্যটুকু ভাই মনে রাখেন, এগুলো নোট করে ফেলেন ক্লাস শেষে। তারপরে আমি হ্যাড স্লাইড যা আছে তাই বসাইলাম, হ্যাড স্লাইড মোর, তার মানে হ্যাড স্লাইটলি স্যার আবার একটু মোর। বলবেন প্লিজ। হ্যাঁ, এই যে আমি বলতেছিলাম, আমরা একটু আগে দেখলাম কি, একটু আগে দেখলাম ইনক্রিজ ডিক্রিজের আগে বসে কি স্লাইট অথবা সিগনিফিকেন্ট, কিন্তু মোরের আগে স্লাইটলি অথবা সিগনিফিকেন্টলি, মানে একবার বসবে মোরের আগে। ওকে, এই পার্থক্য। কারণ মোরটা হচ্ছে একটা কি অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে সবসময় অ্যাডভার্ব বসে। আর ইনক্রিজটা ছিল ভার্ব, ভার্বের হ্যাঁ। আগে অ্যাজেক্টিভ বসে। এই গ্রামারটুকু ভাই মনে রাখেন, ঠিক আছে? এটা রাসেল মিসেলের বইয়ের মধ্যেও লেখা আছে। ওকে, এখন আসলাম কি আমরা এখানে মোর, তাহলে মোরের আগে বসবে কি সিগনিফিকেন্টলি। তাহলে সিগনিফিকেন্টলি মোর, মোরের পরে বসাইতে হবে আমাদের কি টপিক ওয়ার্ড। টপিক ওয়ার্ড কোনটা ভাই, টপিক ওয়ার্ড হলো প্রশ্নের ওই ওয়ার্ড, এই যে আমি একটু আগে আমরা সব স্ট্রাকচারের মধ্যে টপিক ওয়ার্ড বসাইছিলাম, মনে আছে? অফ এনার্জি, অফ এই, অফ ফ্রি টাইম, অফ ওই, এরকম বসাইলাম না? তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে ইন্টারনেট ইউজার্স। ধরেন এটা এটা কি আসলে ইন্টারনেট না, এটা ছিল হচ্ছে নিউজের কি জন্য ছিল তারা, এটা ছিল হচ্ছে টপিকটা ছিল হচ্ছে ট্রাস্ট ইন নিউজ সোর্স, ট্রাস্ট ইন নিউজ সোর্স, টপিকটা ছিল নিউজ সোর্স। তাহলে এই মোর নিউজ সোর্স, আমরা এটা নিউজ সোর্স বসাইতে পারি। টাস্ট যেমন একবার বসাইছি, তাহলে সোর্স, তাহলে নিউজ সোর্স বসাইলাম, ঠিক আছে? মোর নিউজ সোর্স দেন ফিমেল, দেন, দেন হচ্ছে ডন টাস্ট, দেন ডন টাস্ট, ঠিক আছে? এই হে ডন, দেন ডন্ট টাস্ট, ডন টাস্ট। তাহলে ডন টাস্ট আবার এই যে কমার আগে, কিন্তু এখানে কমার আগে স্পেস দেওয়া যাবে না, তাহলে এটা ওয়ার্ড কাউন্ট হয়ে যাবে, ল্যাপটপে কিন্তু ওয়ার্ড কাউন্ট হয়ে যাবে তখন। তাহলে কি আসলো, এইখানে আমরা বসাইলাম কি, এই যে টেন ডন টাস্ট। এবং মনে রাখবেন স্পেসের পরে যে ওয়ার্ডে থাকবে সেটা কিন্তু ওয়ার্ড কাউন্ট হবে, স্পেসের পরে যা দিবেন তাই ওয়ার্ড কাউন্ট। যেরকম আপনার আর্টিকেলের পরে স্পেস দেন, তার আর্টিকেল কিন্তু ওয়ার্ড কাউন্ট, অলওয়েজ ওয়ার্ড কাউন্ট, সব ওয়ার্ড কাউন্ট হবে। হাইলি টাস্ট কি হইতেছে, হ্যাড সিগনিফিকেন্টলি মোর নিউজ সোর্স দেন ডন টাস্ট। ঠিক আছে, এখন আসেন পরেরটা, আমরা যেখানে ছিলাম। আচ্ছা, ভালো জিনিস ওইদিকে ফোকাস করছেন, আমি ওইদিকে খেয়ালই করিনি। তারপরে পরে রিভিশন 10 মিনিট ধরা পড়তো, রিভিশন 10 মিনিটে অটো ধরা পড়ে আসতো। তাহলে আমরা খালি সেন্টেন্সের কাট করে বসাচ্ছি, দেখেন। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই পর্যন্ত আমরা বসায় ফেলাম। এখন আসে উইথ এক্স্যাক্টলি, এখন প্রশ্ন হচ্ছে এই যে ডেটাটা আছে 73%, এটা কি এক্স্যাক্টলি আছে না অ্যাপ্রক্সিমেটলি আছে? আপনি কি এটা ক্লিয়ার বলতে পারবেন, এটা কি এক্স্যাক্টলি নাকি অ্যাপ্রক্সিমেটলি? এটা কি একশো এটা পার্সেন্ট ক্লিয়ার? অ্যাপ্রক্সিমেটলি স্যার। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি বসবে এখানে। তাহলে এখানে অ্যাপ্রক্সিমেটলি এপিপিএক্স লিখে দিলাম।
তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের বসবে, অ্যাপ্রক্সিমেটলি বসলো, অ্যাপ্রক্সিমেটলি বসার পরে এখন আমাদের ডেটার সংখ্যা যেটা আছে ওটা বসাইলাম, 73। শেষ কাজ। 73 বসানোর পরে 73টা কিসে আছে, এটা কি, 73টা কিসে আছে, 73টা, 73%টা কিসের, ট্রাস্ট আছে। ঠিক আছে, তিয়াত্তর ট্রাস্ট। পার্সেন্টটা কিসের, 73%টা হচ্ছে, 73% হচ্ছে নিউজ সোর্সের, নিউজ সোর্সের 73%। তাহলে 73% স্যার লোকাল। ট্রাস্টের না, নিউজ সোর্সের 73%, অফ নিউজ সোর্স, 73% অফ নিউজ সোর্স। কম্পেয়ার টু, ধরেন কত, 67-তে কম্পেয়ার করছেন বা 10-এ কম্পেয়ার করছেন, তাহলে 10 বসাবেন, মানে যা তাই। তাহলে 10 থাকলে 10 বসাই দেন, তাহলে 10%, 10% অফ নিউজ সোর্স, অফ নিউজ সোর্স বসাই দেন, শেষ, এখানে নিউজ সোর্স। তাহলে সেন্টেন্সটা লেখার জিনিসটা বুঝছেন কিনা, আমি এই জিনিসটাই আপনাদের রেকর্ড ক্লাসে দিয়েছিলাম। তাহলে রিগার্ডিং থেকে একটা বড় সেন্টেন্স মেক করা এখন বুঝছেন, আপনার কম্পেয়ার কিভাবে করবেন, এটাও কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি, বাট এইটা আরো অ্যাডভান্স কম্পারেটিভ ডিগ্রি, আগেরটার থেকেও দেখেন এটা অ্যাডভান্স। আগেরটার থেকে বডিতে কিন্তু কম্পেয়ারের কাজ করতে, এটাও কিন্তু একটা কম্পারেটিভ ট্রেন্ড, কিন্তু এটা আগেরটার থেকেও অ্যাডভান্স এটা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে ই থাকতো, আপনার ধরেন টাইম থাকতো, তাহলে কি করতাম, তখন আমরা রিগার্ডিং ইউজ করতাম না, আমরা ইউজ করতাম ইন দা ইয়ার 2010। ধরেন এখানে টাইম দেওয়া আছে, মানে সাল দেওয়া আছে, সাবজেক্ট আছে সালে, তাহলে সালে যদি দেওয়া থাকে তখন আমরা ইউজ করতাম কি, রিগার্ড ইউজ করতাম না, তখন একটু পরিবর্তন করতাম, কি করতাম, ইন দিয়ে শুরু করতাম, ইন দা ইয়ার, ইন দা ইয়ার, ইন দা ইয়ার 2000 ধরেন 2, তারপর এটা কমা দিয়ে শুরু করতাম। দেখছেন পরিবর্তন, এই সিম্পল পরিবর্তনটুকু করলেই কিন্তু হয়ে যেত সেন্টেন্স। তাহলে কি এই ছোট্ট পরিবর্তন করার কি শিখতে পারছেন, এবং এইটাকে বাসায় নোট করতে পারবেন না, এটা নোট করে পড়তে পারবেন না বাসায়। আপনাদের সেন্টেন্স মেক করার পুরো প্যাটার্ন শিখাই দিচ্ছে, মানে সেন্টেন্স কেমনে বানাবেন, মানে আপনি যত দুর্বলই হন না কেন, মানে আপনি ধরেন একবারে দুর্বল, কিচ্ছু পারেন না, ইনফরমেশন ঠিক আছে, অনেকগুলো তারপরে থাকে। অ্যাটলিস্ট, হ্যাঁ, অ্যাটলিস্ট সেন্টেন্স কিভাবে মেক করতে হয় এই জিনিসটা পারবেন কিনা। আছে হাইলি টাস্ট, আরেকটা আছে, আরেকটা ধরেন এখানে কি আছে, যেটা হচ্ছে ডন টাস্ট, হাইলি টাস্ট, আর একটা কি দিতে পারে সিমি, ধরেন আছে একটা কিছু বলেন, আচ্ছা ধরেন এবিসি টাস্ট, এবিসি টাস্ট, মিডিয়াম বোঝানোর টেস্ট। জন্য, ঠিক আছে, এটা বোঝানোর জন্য। ওকে, 1 মিনিট, আমি একটা মেসেজ দিয়ে নিই। ওকে, ওকে, এবার ধরেন এবিসি টাস্ক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, আমি যে সেন্টেন্স বুঝাইতে, ধরেন এবিসি টাস্ক আছে ধরেন 12%, ধরেন এটা। তাহলে আমি কি করতাম ভাই, তিনটা থাকলে এবিসি টাস্ক বা এবিসি, ধরেন এবিসি সমান 12 আছে ধরে নেন। আপনার চারটা থাকলেও কি করবেন সেটাও বোঝা যাচ্ছে, এবিসি একটু ইকুয়াল টু ধরেন হচ্ছে এখানে কত আছে, 12 আছে, ওকে। তাহলে আপনি কি করতেন, এখানে এখানে করতেন হাইলি টাস্ক যা ছিল তাই বসাইতেন, হাইলি টাস্টের পরে যা আছে তাই, সিগনিফিকেন্ট টিগনিফিকেন্ট আপনার ইচ্ছা মতো বসাইতেন, যদি ধরেন এটা আছে ধরেন, এটা আছে ধরেন হচ্ছে 18, এটা আছে 18, তখন আমি কি করতাম, সিগনিফিকেন্ট মোর যা আছে তাই বসাইতাম, খালি দেনের পরে ডন টাস্টের সাথে এন দিয়ে দিতাম, এন দিয়ে দিতাম, এবিসি, এবিসিটা এন দিয়ে দিতাম, আর কিচ্ছু না। এবং কি করতাম, এই উইথ অ্যাপ্রক্সিমেটলির পরে এই যে কম্পেয়ার টু এর পরে এত অ্যান্ড, এন দিয়ে দিয়ে দিতাম কত, এত অ্যান্ড, ধরেন এটা তোমার 18 তাই না, এটা 18 ধরেন, 18 আর হচ্ছে এখানে এন্ড এর পরে দিয়ে দিতাম 12, শেষ কাজ। এই এই সামান্য পরিবর্তন করলে ভাই তিনটা লেখা শেষ হয়ে যেত, তিনটা থাকলে, তিনটা পার্ট থাকে, এটা আসলে লিখে আগে থাকলে পরে বেটার হতো, এখন একটা একটা করে আমি যে শর্ট ফর্মে লিখবো, ঠিক আছে, একবার শর্ট ফর্মে। তাহলে এটার মধ্যে কি কি আছে দেখেন, আগে খোঁজেন এটার নাম কি, এটার নাম হচ্ছে লালটা, লালটার নাম কি, লালটার নাম হচ্ছে কানাডা, তাহলে হবে রিগার্ডিং দ্য কানাডা। কানাডা, রিগার্ডিং, রিগার্ডিং এর আর লিখলাম, ঠিক আছে, এত বড় করে লিখতে সময় লাগে, রিগার্ডিং দ্য কানাডা। লাইনটা যার থাকে সে হচ্ছে আমার সাবজেক্ট, এই লাইনটা যার থাকে সে হচ্ছে আমার সাবজেক্ট, আর লাইনের মধ্যে এই যে ডট যেগুলো আছে এই ডট গুলো হচ্ছে সাব সাবজেক্ট, কারণ সাবজেক্টের ভিতরে থাকে সাব সাবজেক্ট, যেটা এতক্ষণ শিখতেছিলাম না আমরা। ক্যাটাগরিটা কি, এখানে ক্যাটাগরি তিনটা, একটা হচ্ছে অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ইউরোপিয়ান কমিউনিটি, এই তিনটা হচ্ছে তাহলে আমার সাবজেক্ট। আর সাব সাবজেক্ট হচ্ছে এই অস্ট্রেলিয়ার ভিতরে যে ছোট ছোট যে পয়েন্ট আছে, এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোর নাম হচ্ছে সাব সাবজেক্ট। তাহলে আমাকে বলেন তো এই তিনটা পয়েন্টের মধ্যে সিগনিফিকেন্ট পয়েন্টগুলো নিয়ে আমাদের লিখতে হয়। তাহলে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, 1986, আর একটা সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে 1988, আর একটা সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে 1989, এই তিনটা সিগনিফিকেন্ট পয়েন্ট দিয়ে লেখেন, তাহলে আপনার হয়ে যাবে একটা সেন্টেন্স করবেন যে, এইবার ইউজ করবেন উইথ এক্সপোর্ট অফ বা ইয়ার অফ অথবা ইন দা ইয়ার 1985, ঠিক আছে, আমি যে ইউজ করতে আর পারছি একটা প্রশ্ন ছিল। তাহলে আমি এখানে ইউজ করতে পারি রিগার্ডিং দা, ক্লিয়ারলি কিছু ইউজ করার দরকার নাই, তাহলে ইন দা, হ্যাঁ বলেন ইন দা ইয়ার
ইন দ্য ইয়ার কত পরিমাণে দিয়ে শুরু করলে, একটা কথা আমরা। বলি আমি আপনাদেরকে, লাইন চার্টের ক্ষেত্রে সবসময় সিগনিফিকেন্ট ডেটা নিয়ে লিখবেন। মানে যেই ডেটাগুলোর পরিবর্তন সবচেয়ে বেশি হইতেছে, যেইখানে ফ্ল্যাকচুয়েট করে সবচেয়ে বেশি, ওই জায়গাগুলো নিয়ে লিখতে হয়, কম্পেয়ার করতে হয়। মানে সবগুলা নিয়ে কম্পেয়ার না করলেও হয়। যেরকম আপনি এইখানে, এটা তো স্টার্টিং পয়েন্ট, তো এখানে কত আছে স্টার্টিং, সে আপনি যদি চান এখানে কম্পেয়ার করবেন পারবেন, তখন আপনি এইভাবে কম্পেয়ার করতে হবে, এটার সাথে এটা আর এটার সাথে এটা, এই তিনটা নিয়ে কম্পেয়ার করে লিখবেন এক লাইন। আর এক লাইনে লিখবেন এইটা আর এটার মধ্যে কম্পেয়ার করে, তখনও হয়ে যাবে। তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করেও চাইলে লিখতে পারেন, এই দুইটা সালের মধ্যেও চাইলে লিখতে পারেন, আর এই তিনটা সালের মধ্যে চাইলেও লিখতে পারেন কম্পেয়ার করে। সাথে একটা লাইন লিখতে পারেন যে এরা হচ্ছে সব ফ্ল্যাকচুয়েট করতেছে, মানে সালগুলা ফ্ল্যাকচুয়েট করতেছে, এবং সবচেয়ে বেশি আছে হচ্ছে আপকামিং আছে হচ্ছে 1980 86-তে, এটা একটা কমেন্ট দিয়ে দিতে পারেন লাস্টে। তো এটা যে সবচেয়ে বেশি আছে ওর, আর হচ্ছে এই সবগুলো, মানে আপনাকে কম্পেয়ার করতে হবে এর মধ্যে সিগনিফিকেন্ট ডেটা নিয়ে। আমি যেরকম চাইলে কম্পেয়ার করতে পারবো এইটার, এইটার আর এইটার, এই তিনটাকে একসাথে কম্পেয়ার করতে পারবো, আর এই দুইটাকে আলাদা করে দুইটা সেন্টেন্সে কম্পেয়ার করতে পারবো। আবার যদি আমি চাই না আমি এটা করবো না, আমি এক সেন্টেন্সে করবো, তাহলে আমি লিখবো এই সেন্টেন্স, এই সেন্টেন্স আর এই সেন্টেন্স, এই তিন সেন্টেন্সের মধ্যে কম্পেয়ার করলাম। কারণ এই তিনটা সেন্টেন্সে সবচেয়ে বেশি বাঁক নিচ্ছে, ডেটাগুলো ফ্ল্যাকচুয়েট করতেছে সবচেয়ে বেশি। তো আমি তিনটা সেন্টেন্স দিয়েও কম্পেয়ার করতে পারি। এখন আমার কথা যে আমি এক সেন্টেন্সে লিখি, তাহলে এই তিনটা সেন্টেন্স দিয়ে কম্পেয়ার করবো শুধু। আর দুই সেন্টেন্সে লিখলে এই তিনটা দিয়ে এক সেন্টেন্স মেক করবো, আর এই দুইটা দিয়ে এক সেন্টেন্স, এবং লাস্টে একটা কমেন্ট দিয়ে দিব যে এই ডেটাটা সবচেয়ে বেশি ছিল, মানে এত সালে সবচেয়ে বেশি ছিল। আর সবচেয়ে কম ছিল হচ্ছে কত সালে, কম ছিল এই সালে, এইটা লাস্টে লিখে দিব যে এত সালে সবচেয়ে বেশি, এত সালে সবচেয়ে কম। এটা হচ্ছে কমেন্ট, লাস্টে একটা কমেন্ট দিয়ে দিব। ওকে, এখন আমি এটা লেখা দেখাই একটা। তাহলে রিগার্ডিং দ্য কানাডা, ইন দা কোনটা লিখবো বলেন, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হচ্ছে এই সাল, তার মানে 1988, তাহলে ইন দা অষ্টাশি। 88। তাহলে 19, এই দেখেন 1988, 98, ইন দ্য ইয়ার 1988। এরপরে কি ছিল আমি ভুলে গেছি, স্ট্রাকচার মনে নাই। আচ্ছা, স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসি আমরা, কপি করে নিয়ে আসি এটা। আমার আসলে একটাও মনে নাই স্ট্রাকচার, এটা কপি করে নিয়ে আসি আমরা। ওই যখন পড়াই তখনই মুখস্থ হয়ে যায়, পরে আবার ভুলে যাই। ঠিক আছে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। এখন আপনারা চাইলে এটা সব স্ট্রাকচার দিয়ে এটা লিখতে পারবেন, যে স্ট্রাকচার দিয়ে খুশি আপনারা চাইলে লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এটা কপি করে নিয়ে যাই, এটা দিয়ে চাইলে লিখতে পারবেন, এটা দিয়ে চাইলে লিখতে পারবেন, যেটা দিয়ে খুশি লিখতে পারবেন। ঠিক আছে, একটু কপি করে নিয়ে যাই, সবাই একটু করেন, মানে মিউট করে ফেলেন, ওকে। সেন্টেন্স লেখা যদি কেউ শেখে, তার কাছে আসলে কোনো কিছুই প্যারা না, যদি কেউ সেন্টেন্স লিখতে পারে। এই জন্য ক্লাসগুলো মনোযোগ দিয়ে একটু করবেন। এইখানে আমি জাস্ট কপি করে বসায় নি, ঠিক আছে, যাতে মনে থাকে আমার, ওকে। তাহলে ইন দ্য কানাডা, তারপর সরি রিগার্ডিং দ্য কানাডা, তারপর হচ্ছে আমরা ইউজ করলাম এই যে ইন দ্য ইয়ার 1988, এইটা বসাই দিলাম আমাদের হচ্ছে সাব সাবজেক্ট, কই সাব সাবজেক্ট, এই যে সাব সাবজেক্ট বসালাম। তারপরে বসাবো হচ্ছে আমরা কি হ্যাড, পরিবর্তনটা পাস্টে হচ্ছে, তাহলে হ্যাড, হ্যাড স্লাইটলি, পরিবর্তনটা অল্প না বেশি, এইটাই সবচেয়ে বেশি হচ্ছে, কার থেকে বেশি হচ্ছে, এটা থেকে, আর এটা ধরেন বাকি সালগুলো থেকে বেশি হচ্ছে। তাহলে বাকি সাল যদি আমি এটার সাথে এই দুইটার কম্পেয়ার করি, ধরেন এই তিনটা নিয়ে লিখি, তাহলে এই তিনটার কম্পেয়ার করি, এইটার এটার কম্পেয়ার করি, তাহলে হচ্ছে বাকি সালের মধ্যে হচ্ছে বাকি দুইটা সাল আছে, এই দুইটা সাল, তাহলে আমরা হ্যাড ইউজ করলাম। এবং এই দুইটা কিন্তু অনেকটা বেশি পরিবর্তন, তো দ্যাটস ইট, আমরা এখানে সিগনিফিকেন্টলি ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এখানে সিগনিফিকেন্টলি, তাহলে সিগনিফিকেন্টলি আমি শর্ট ফর্ম ইউজ করলাম সিগনিফিকেন্টলি, তারপরে ইউজ করব হচ্ছে কি সিগনিফিকেন্টলি মোর, এরপর হচ্ছে মোর, মোর, সিগনিফিকেন্টলি মোর, তারপর কত সিগনিফিকেন্টলি ওয়ার্ডস। স্যার বানানটা একটু না, বানান মিক্সড আমি হয়েছে স্যার। লিখেই নাই, আমি শর্ট ফর্মে লিখছি। ঠিক আছে, তাহলে হচ্ছে সিগনিফিকেন্টলি মোর, এরপর লিখবো উইট এক্সপোর্ট, তাহলে উইট, উইট এক্সপোর্ট, ইপিটি জাস্ট লিখলাম। উইট এক্সপোর্ট, উইট এক্সপোর্ট লেখার পরে হচ্ছে আমরা কি লিখলাম, দেন, আমি জাস্ট খালি একটু শর্টে লিখে দিচ্ছি ব্যাপারটা, উইট এক্সপোর্ট দেন, সরি টিএসএন, উইট এক্সপোর্ট দেন, তারপর হবে কি লোয়ার গেইনারের নাম, লোয়ার গেইনার কারা কারা আছে, ইয়ার অফ, ইয়ার অফ কত কত, ইয়ার অফ কত কত বলেন, ইয়ার অফ 2000 কত কত লিখতে পারি, আর নাইনটিন একটা কত। এইটটি নাইন এবং আচ্ছা, নাইনটিন শুধু নাইন। 89 নাইনটিন লিখে এইটটি নিই, নাইন শর্টে লিখি 89 অ্যান্ড কত, আপনারা কিন্তু ফুল ফর্মে লিখবেন, আমি কিন্তু বুঝাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য শর্ট লিখতে, যাতে সময় কম লাগে আমাদের, কারণ আরো দুইটা স্ট্রাকচার পড়ে আছে আমাদের এখনো। তারপরে আরেকটা কি লিখতে পারি, আরেকটা কত বলেন, আপনারা বলেন না কেন, একটু বলবেন, মানে প্যাটার্নে বলবেন যেটা। 90। এই দেখেন, আপনারা কিন্তু একটা ভুল করে ফেলছেন, আপনাদের একটু নাইনটিন প্যাটার্নে এইটটি বলবেন। সিক্স স্যার। আগে লিখবেন, আগে বলবেন 90, তারপরে বলবেন 89, প্যাটার্নে বলবেন না, যেটা বড় ওইটা আগে বলবেন, তারপরে ছোটটারও বলবেন। ঠিক আছে, তাহলে একটা বলবেন হচ্ছে 90, আগে বলবেন হচ্ছে 1990, অ্যান্ড হচ্ছে কত 1989, ওকে, এটা বললেন। বলার পরে আমাদের কি ছিল, তারপর আছে উইথ, এরপর আছে কমা, কমার পর আছে উইথ, উইথের পরে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, না কি নিব আমরা, এটা কি অ্যাপ্রক্সিমেটলি ডেটা না, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি ধরেন কপি করে এখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, উইথ অ্যাপ্রক্সিমেটলি, তো এটাকে একটু এখানে নিলে হলে বেটার হয়, যাতে বারবার না চেঞ্জ করা লাগে। উইথ অ্যাপ্রক্সিমেটলি দিয়ে আমরা কি ইউজ করব, উইথ অ্যাপ্রক্সিমেটলি দিয়ে বলেন, আপনারা বলেন, এটা বলেন।
সবচেয়ে বড়টার ডেটা কত? হাই রে, এতক্ষণ কি পড়াইলাম? এই বড়টার ডেটা কত এটা? 25 মিলিয়ন অফ টন, 1988। 25 নট মিলিয়ন 25 অফ 25, টনস, 25, হ্যাঁ। 25 মিলিয়ন অফ টনস, 25 মিলিয়ন অফ টনস। তারপরে কি হবে? তারপরে হবে কি? অফ উইট, উইট, উইট এক্সপোর্ট, অফ এক্সপোর্টেড উইট, অফ এক্সপোর্টেড উইট ইউজ করেন তাহলে অফ, অফ এক্সপোর্টেড, এক্সপোর্টেড উইট, অফ এক্সপোর্টেড উইট, মানে এক্সপোর্ট যে উইটটা হয়েছে ওই এক্সপোর্ট উইট। তারপরে হচ্ছে কি হইলো আমাদের এক্সপোর্ট উইটের পরে কি হবে? পরে হবে ওই যে কমা, কমা হবে, তারপর একটা কমা, কমার পরে হবে হচ্ছে আমাদের কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড হবে, কমার পরে হবে কম্পেয়ার্ড। এত দ্রুত পড়াইতে চাচ্ছি তারপরে হইতেছে না, কি একটা অবস্থা। পেজে জায়গা নাই নাকি? ঠিক আছে, উইথ নিচে কম্পেয়ার, চলে ঠিক আছে, তাহলে 18 মিলিয়ন অফ টনস, মিলিয়ন অফ টনস যা আছে তাই বসাবেন, আর কপি করে 14 মিলিয়ন অফ টনস বসাবেন। টনস এন্ড এন্ড হচ্ছে কত? 14 মিলিয়ন অফ টনস, এটা আপনাদের কাজ। 14 তাহলে মিলিয়ন এখন অফ বলেন টনস। এটা লেখা শিখছেন কিনা বলেন আমাকে, লিখতে পারি আজকে। এইবার আসেন 2 নাম্বার স্ট্রাকচার, এটাকে কপি করে নিয়ে যাই। এটাকে কপি করে নিয়ে যে কোনোটাই ধরেন আমরা লিখতে পারি, কোনটাই লিখবো? যে কোনোটাই লেখা যাবে, সমস্যা নেই। আপনারা জাস্ট আমার বলেন কোনটাই লিখবো, বার চার্টে লিখবো নাকি অন্য কিছু, না পাই বার চার্ট? চার্টে লাইন লিখেন। চার্ট লেখেন, লাইন চার্ট লেখেন লাইন স্যার। চার্টে লিখি, ওকে লাইন চার্টে লাইন লিখি, চার্ট যেটা দিয়ে লেখেন। লিখতেছিলাম এটা, কিন্তু এটা জায়গা কম, বুঝতেছি না, না আটে না, এই যে এটা, ও এটা তো নিচে নামে গেছে, এই জন্য, এই জন্য তোকে জায়গা তো কম কেন। আমি অ্যান্সার ট্যান্সার কাইটা দিই, আমরা জাস্ট স্ট্রাকচারটা এখানে বসাই দিই, ওকে। লাইন চার্টের ক্ষেত্রে স্যার জাস্ট আমরা পিকচারটা একটু শর্ট ছোট ফর্মে করা লিখি। যায় না স্যার? আচ্ছা ঠিক আছে, আর ছোট করলে পারে তো দেখা যাবে অনেকের স্ক্রিনে মানে ইয়ে হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, ওকে। এইটাই লিখি একটু, এখানে একটু লেখার চেষ্টা করি আমরা, একটু ছোট করে আর একটু, যাতে একটু জায়গা পাই, এক জায়গায় যেতে হয়। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটা লাইন চার্টের ক্ষেত্রে লিখবো, তাহলে ইন দিয়ে সাবটাইটেল, সাবটাইটেল বসাবো। তাহলে সাবটাইটেল কোনটা বসাবো বলেন এখন? সেটা হচ্ছে ইন দা, এই যে যা ছিল তাই, ইন দা ইয়ার, ইন দা ইয়ার, একটু যা ছিলাম তাই, ওইটাই 1900 কত, 98 না কত, এটা কত, 1988, 1988, ঠিক আছে, 1800 বসাই দিছি, লাইন 1988। তারপরে হবে কমা, তারপর হবে দ্য গ্রেটেস্ট পোর্শন, দ্য গ্রেটেস্ট পোর্শন, দেখেন সেন্টেন্সটা একই রকম কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, দ্য গ্রেটেস্ট পোর্শন, এটাই কপি করে নিই আমরা। ওকে, গ্রেটেস্ট পোর্শন অফ, আপনাদের পরীক্ষা তো আগে দেখা আমার এত তাড়াহুড়া করা লাগতেছে, না হলে তো আরো 2টা ক্লাস এক্সট্রা নিতাম আপনাদের, কিন্তু আপনাদের পরীক্ষা আগে, তার জন্যই আমি চাচ্ছি যে আজকে আমরা ভালো মতো এটা শেষ করে দিব আমরা। ওকে, দেখি তারপরে দ্য গ্রেটেস্ট, এগুলো কিন্তু ছোট হাতের, এগুলো কিন্তু আবার বুঝেন, আবার এটা বড় হাতের দিয়ে না, দ্য গ্রেটেস্ট পোর্শন অফ। এবার হবে আমাদের টপিকটা, টপিকটা কি বলেন তো, টপিক কোনটা? উইথ এই যে এক্সপোর্ট উইট অফ, এক্সপোর্ট, ইয়েস ইয়েস উইথ ইয়েস এক্সপোর্ট। ইয়েস, উইট এক্সপোর্ট বা এক্সপোর্ট অফ উইট, আমরা যে আমনে খুশি মানে প্যারাফ্রেজিং করতে পারি, যেটা এক্সপোর্ট অফ উইট পারি, ঠিক আছে। দ্য গ্রেটেস্ট পোর্শনস অফ এক্সপোর্ট অফ উইট বসাইলাম, এটা দিয়ে আমরা এই ডেটা দিয়ে লিখতেছি ধরেন, ওকে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে এই যে কমা, ওয়াজ অন বসাইতে হবে, উইট এক্সপোর্ট, তারপরে হবে ওয়াজ অথবা ওয়ার। এখন প্রশ্ন হচ্ছে, যদি এইখানে 2টা সাল বসাইতাম, এত এবং এত, তখন কিন্তু এখানে একটা ওয়্যার বসাইতাম, তখন এটা গ্রেটেস্ট পোর্শনস, সরি প্রপোর্শনস হতো, তখন এটা একটা ওয়্যার বসতো, তো দ্যাটস ইট, এখানে তো ওয়াজ বসবে, এটা নিয়ে প্যারা নেই। উইথ ওয়াজ ওয়ান, ওয়ান দিয়ে বসাইতে হবে, পরে বসাইতে হবে টাইটেল, মানে এটা কোন ক্যাটাগরিতে, টাইটেলটাই হচ্ছে এই যে আমাদের এইটা সাবজেক্ট, টাইটেলটাই হচ্ছে আমাদের সাবজেক্ট, টাইটেলটা কোনটা? কানাডা, অন কানাডা। কানাডা, কানাডা, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। হাঁকি লেগে যাচ্ছে। এবার বসাবো কি আমরা, এবার বসাবো হচ্ছে হোয়াইল, এই যে হোয়াইল, এই জন্যই রেকর্ড ক্লাস দেখতে বলছিলাম, ঠিক আছে, যাতে ক্লাসটার মধ্যে অনেক কাজ আছে। তাহলে হোয়াইল, হোয়াইল বসাইলাম, হোয়াইল বসানোর পরে কি করতে হবে? হোয়াইল ইন, ইন বসাইতে হবে অথবা দা, এটা কিন্তু টপিকের উপর, ডিসিসের উপর ডিপেন্ড করবে। যেরকম যদি আমার এখানে নাউন থাকে তাহলে হবে ইন দা, আর যদি নাউন না হয় শাল থাকে তাহলে বসাবে ইন দা ইয়ার, এরকম, মানে আমার ইচ্ছে ভাই, আমার, আমি তো এইটুক প্যারাফ্রেজিং তো করতে পারি অ্যাটলিস্ট, তাই না? এইটুক প্যারাফ্রেজিং তো আমরা করতে পারি। হোয়াইল ইন, হোয়াইল ইন কত সাল বলেন তো? সাব সাবজেক্ট টু কোনটা, কোনটা 2 নম্বর ভাইয়া যেটা আছে, স্যার 2 নম্বরটা কার্টুন আছে আগে 1990। পোর্শনস অফ ও টপিক কার্টুন আগে ওয়াজ দিয়ে টাইটেল বসাইলাম, বসানোর পরে এখন আসে হুইচ রিপ্রেজেন্টেড, হুইচ রিপ্রেজেন্টেড দিয়ে এখানে ডাটা বসাবো, যারা হচ্ছে হায়ার গেইনারের যে ডাটাটা আছে। তাহলে হুইচ রিপ্রেজেন্টেড দিয়ে আমরা সবচেয়ে বড় ডাটা, তার মানে এটা কত, 25 মিলিয়ন ডাটা, হুইচ রিপ্রেজেন্টেড, এটা এক্স্যাক্টলি ডাটাটা কিন্তু এক্স্যাক্টলি একবার পয়েন্টের ভিতরে আছে, যদি ওইরকম হয় তখন এক্স্যাক্টলি বসাইতে পারি, আর যদি মনে হয় না পয়েন্টের একটু নিচে উপরে আছে, তো দ্যাটস সেট, আমরা বসাইতে পারি অ্যাপ্রক্সিমেটলি, তাহলে এক্স্যাক্টলি ধরেন। তাহলে এক্স্যাক্টলি যদি আমরা ইউজ করি, তো এখানে ইউজ করতে পারি এক্স্যাক্টলি কত,
এবার হচ্ছে এক্স্যাক্টলি কত আমাদের আছে, 25 মিলিয়ন অফ টন, মিলিয়ন অফ টন ধরেন টন। মিলিয়নস হবে, মিলিয়নস। ওটা লিখে নেবেন আপনারা, আমি শর্টে লিখলাম মিলিয়নস অফ টন যা আছে তাই, যেখানে তো দেওয়াই আছে মিন মিলিয়ন অফ টনস। ঠিক আছে, জি। 25 ইন মিলিয়ন অফ টনস, এখানে যা আছে যেভাবে আছে ওইভাবে লিখবেন, ইন মিলিয়ন অফ টনস যা আছে তাই। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের, এটা তো লিখে ফেলাম, এখন আবার হচ্ছে মিলিয়ন অফ টনস উইট, মিলিয়ন অফ টনস, এরপর হচ্ছে টপিক ওয়ার্ড বসাবেন যা আছে তাই। মিলিয়ন অফ টনস, এই যে উইটটা কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে এখানে বসাই দিবেন। বসালাম, এরপর কাজ হচ্ছে আমাদের মিলিয়ন অফ টনস বসালাম উইট, এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে এই যে কমা বসবে, কমার পরে হোয়াইল বসবে, হোয়াইল ইন, তার মানে কমার পরে হোয়াইল ইন, এটা বলবো এখন। মানে সবে এখন পারবেন ভাই, কারণ আপনারা এখন শিখে গেছেন কেমনে কি বসাইতে হয়, তো এখন পারার কথা সব। এরকম এখন এক্সপোর্টেড উইথ যদি বসাইতাম তাহলে অফ এক্সপোর্টেড উইথ বসাইতে হতো তখন। এটা শুধু উইথ বসাইছি তো এই জন্য, তার হচ্ছে হোয়াইলিন, তারপর হচ্ছে হোয়াইলিন কি আছে, হোয়াইলিন বসাবেন, এই যে বাকি যে সালটা আছে, এই যে সালটা হোয়াইলিনে যে এটা 1990, এটা বসানোর পরে বসাবেন দা ফিগার ফর দিস ক্যাটাগরি। এখানে তো দুইটা সাল আছে, একটা হচ্ছে 1990 আর একটা হচ্ছে 1989, তো এইভাবে বসাবেন হোয়াইলিন 1900 কত আছে 90 অ্যান্ড 1989। তারপরে বসবো আপনার হচ্ছে ওয়্যার, দুইটা আছে, ওয়্যার কত আছে অ্যারাউন্ড, ওয়্যার অ্যারাউন্ড কত আছে, অ্যারাউন্ড ডেটাটা বসান। এটা ডেটা কত আছে, এটা ডেটা আছে ধরেন 19 মিলিয়ন অফ টনস, তো আপনারা বসাবেন 19 মিলিয়ন অফ টনস বা 18 মিলিয়ন অফ টনস যা আছে তাই, 18 মিলিয়ন অফ টনস যা আছে তাই, অফ টনস, ঠিক আছে, এই অফ টনস এটা বসাবেন। তারপরে হচ্ছে কাজ কি, এন দিয়ে বসাই দিবেন বাকিটা, বাকিটা কি আছে, একটা হচ্ছে 18 আর একটা ধরেন কত আছে, আর একটা আছে 14, 14 বসানোর পরে লাস্ট একটা রেসপেক্টিভলি বসাই দিতে পারেন, 14 মিলিয়ন অফ টনস যা আছে তাই। টোনস বসানোর পরে এখানে একটা রেসপেক্টিভলি বসাই দিতে পারেন। তো সেন্টেন্সের লাস্টে একটা রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি বসাই দিলে কি হয়, এটা ভালো ব্যান্ডেজ করা আসে, কারণ দুইটা যখন এরকম লাস্টে লিখতে হয় তখন রেসপেক্টিভলি। দেখেন আপনারা যেটা বললেন ওইটাই আসলে মেক করলাম, বাচ্চাদের ক্ষেত্রে চাইলে পারবেন, যদি আমার যেটা দুইটা থাকে, যেরকম এখানে তিনটা ডেটা ছিল এর জন্য আমরা এন দিয়ে বসাইছি, যদি দুইটা থাকতো তখন আর এন দিয়ে বসাইতাম না, এন দিয়ে না বসাই জাস্ট এই, দেখেন এইটুকু আমি কিন্তু লিখছিলামই না, দা ফিগার ফর দিস ক্যাটাগরি, তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে আর ক্লাসটা লং করবো না। ঠিক আছে, আরেকটু আমরা হচ্ছে এখন সামারিজ যাবো ক্লাসের, কারণ প্রোডাক্টিভিটি অনেকটাই কমে গেছে, কারণ এটা অনেক কঠিন জিনিস, ঠিক আছে, এটা বোঝানো অনেক কঠিন। এটা লং টাইম বুঝাইতে নিলে একটু রেস্ট নেওয়া লাগবে, না হলে কিন্তু এই যে বুঝাইতে এখন ধরেন ব্রেন স্লো হয়ে গেছে আমার, ব্রেন সাল এই সাল আর এই সাল এই তিনটা পয়েন্ট ভাই ইম্পর্টেন্ট, কারণ এগুলো ভাই এই যে গ্র্যাজুয়ালি হইতেছে মাস দিয়ে যাইতেছে, মানে এটা বুঝাই যাচ্ছে এখান থেকে এখানে, এটা ইম্পর্টেন্ট না, তো এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এইগুলা, যেরকম এইখানের মধ্যে এইটা ইম্পর্টেন্ট অনেক বেশি, এইটা ইম্পর্টেন্ট অনেক বেশি, এইটা ইম্পর্টেন্ট অনেক বেশি, এই তিনটা দেখা যাচ্ছে ফ্ল্যাকচুয়েট করে কিছুটা, কিন্তু এইটা আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, আপনি এটা নাও ধরলে অসুবিধা নাই, তো এইটা এই তিনটে ইম্পর্টেন্ট, এখানের মধ্যে যেরকম এইটা ইম্পর্টেন্ট আর এইটা ইম্পর্টেন্ট, এটার কোনো ইম্পর্টেন্সই নাই, এটার মধ্যে যেরকম এইটা ইম্পর্টেন্ট এটা, কিন্তু এই যে মাঝে যেটা আছে, এই যে মাঝে, এটা কিন্তু বোঝাই যেতেছে না, মনে হয় যে এক লাইনের মধ্যে আছে এটা, তো এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যখন এরকম বাইসেক্ট করে দুইটার মধ্যে বাইসেক্টের কথা যখন লিখবেন তখন কিন্তু আবার এইটা ইম্পর্টেন্ট, কারণ এইটা একমাত্র বাইসেক্ট করতেছে, মানে দুইটার মধ্যে এই দেখেন ওভার ক্রস করতেছে, আবার এইটা ওভার ক্রস করতেছে, ওভার ক্রসের সেন্টেন্স যখন লিখবেন তখন আবার এটা মানে লিখবেন, যে এই ওভার ক্রসটা লিখতে হয়, এই এই যে তিনটা ওভার ক্রস করতেছে দেখেন, এই যে বাইসেক্ট করতেছে এই তিনটা, তো এই তিনটা ক্রস করতেছে একজন একজনের, তখন এই ক্রসের ক্ষেত্রে লিখতে পারেন এই তিনটাকে, এই তিনটার আবার বডি টুতে, মানে ক্রস গুলো লিখতে হবে বডি টুতে, এটা আলাদা ভাবে লিখতে হবে একটা সেন্টেন্স, 10 মিনিট লাগবে ভাই পুরোটা, এটা ধরেন বার চার্ট, এই পরীক্ষায় এই প্রশ্নটা আইছে, তো এখন আমি এটাকে পুরোটা কিভাবে লিখবো এটা দেখেন। পুরোটা লেখার জন্য আমার যেটা কাজ সেটা হচ্ছে, আমার বার চার্ট আসুক বা লাইন গ্রাফ যেটাই পরীক্ষা আসুক না কেন, এটা কিন্তু অলরেডি ক্যামব্রিজের একটা বইয়ের প্রশ্ন, মেবি ক্যামব্রিজের কত নাম্বার জন্য বই, নাকি রিয়েল এক্সাম কোশ্চেনের কোনো একটা প্রশ্ন, এরকম কিছু। আমার কথা হচ্ছে এইটাকে আমি এখন বুঝাবো ফুলটা একটা কিভাবে লিখতে হয়। এখন এই ফুলটা যদি আমরা লিখতে যাই, দেখেন এটা হচ্ছে আমার ক্যামব্রিজের একটা কোয়েশ্চেন্স অথবা রিয়েল এক্সামের কোনো একটা কোয়েশ্চেন্স হবে 100% এটা। তো এখন আমার প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন লেখা, ইন্ট্রোডাকশন লেখার জন্য কি আমি শিখাইছিলাম, একটা স্ট্রাকচার শিখাইছিলাম, স্ট্রাকচারটা কি, কার চার্ট প্রথমে ছিল হচ্ছে টাইপটা কেমন ছিল, তারপর কম্পেয়ার টম্পেয়ার দিতে হবে, ইলাস্ট্রেট দিতে হয়, দেন তারপর আমাদের সাবজেক্ট বসাইতে হয়, হুইজ দিয়ে বসাইতে হয়, দেন ভার্ব বসানোর পরে লাস্ট হচ্ছে আমাদের কাদের ক্ষেত্রে হইতেছে এটা বসাইতে হয়, লাস্টে হচ্ছে আমাদের এই টাইম বসাইতে হয়। তো এই সেম প্যাটার্নে বসে আমরা কিন্তু একটা ইন্ট্রোডাকশন লিখছি, পুরো ইন্ট্রোডাকশনটা সেম প্যাটার্ন, এটা আপনাদের অলরেডি শিখাইছি। তো আপনারা পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে সবার আগে ইন্ট্রোডাকশনটা লিখে নেবেন, ইন্ট্রোডাকশন লেখার জন্য এইটার হেল্প নিতে হয়।
এইটার হেল্প নিয়ে ইন্ট্রোডাকশন লিখতে, ইন্ট্রোডাকশনে মানে এটার কোনো কাজ নেই ওরকম। এটার কাজ বলতে এই যে বিভিন্ন নাম থাকলে নামগুলো যখন এইখানে নাম দেওয়া থাকে, এখানে যদি না দেওয়া থাকে নাম, তখন এই নামগুলো এখান থেকে বসাইতে হয় এই। তার মানে ইন্ট্রোডাকশনটা পুরোটাই হচ্ছে আমাদের কিসের উপরে, আমার যে ইন্ট্রোডাকশনের ক্লাসটা ছিল এই টেমপ্লেটটা বা ওই স্ট্রাকচারের উপরে বসাই দিলে হয়ে যাচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এবার আসেন ওভারভিউ। ওভারভিউ লেখার জন্য আমি আপনাদেরকে বলছিলাম ওভারভিউ এর মধ্যে একটা জিনিস লিখবেন, এটা মাথায় রাখেন, খুব সুন্দর মতো এখন বলে দিচ্ছি। ওভারভিউতে এইখানকার মধ্যে যারা সবচেয়ে বেশি আছে তাদেরকে লিখতে হয়, আর যারা সবচেয়ে কম আছে তাদেরকে লিখতে হয়। ওভারভিউতে তাহলে কি লিখতে হয়? যারা বেশি আর যারা কম এদেরকে লিখতে হয় ওভারভিউতে। তাহলে ওভারভিউতে কি লিখতে হয় আবার বলতে, যারা বেশি আছে তাদেরকে লিখতে হয়, যারা কম আছে। ওভারভিউতে অলওয়েজ কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ফরমেশনে লিখতে হয়, বার চার্ট পায়ার চার্ট এগুলোর ক্ষেত্রে। আর যদি আমরা লাইন গ্রাফ আসে, লাইন গ্রাফের ওভারভিউ কিন্তু শিখাই দিয়েছিলাম। প্রথমে লিখতে হয় বিভিন্ন ট্রেন্ডে আছে, আর 2 নম্বরে লিখতে হয় কি, হোয়াইল দিয়ে লিখতে হয় 2 নম্বর সেন্টেন্স, যেটা আমি লাইন চার্টের ক্ষেত্রে ওভারভিউ শিখাইছি। একই রকম ভাবে সবগুলোর ওভারভিউ কিন্তু শিখাইছি, ম্যাপের ওভারভিউ শিখেছি, ডায়াগ্রামেরও। বাট আপনার আমি বার চার্ট নিয়ে কথা বলছি বা লাইন চার্ট এগুলো নিয়ে কথা বলছি। তো এগুলো যদি পরীক্ষায় আসে, আপনাদের কাজ কি, ওভারভিউতে হচ্ছে আমি যে স্ট্রাকচার শিখাইছি ওই স্ট্রাকচারে লাইন চার্ট আসলে লাইন চার্টটা বসাই দিবেন। আর যদি লাইন চার্ট না আসে, যদি বার চার্ট আসে বা হচ্ছে পাই চার্ট আসে, তখন আপনারা কি করবেন, বেশি যারা আছে তাদেরকে লিখবেন 1 লাইন, আর কম যারা আছে তাদেরকে লিখবেন 1 লাইন। কিন্তু ওভারভিউ এর মধ্যে কোনো ডেটা লিখবেন না। এটা হচ্ছে ওভারভিউ এর মধ্যে টাইম লিখতে পারেন, সাল লিখতে পারেন, কিন্তু ওভারভিউ এর মধ্যে কোনো ডেটা লেখা যাবে না। ওভারভিউ এর মধ্যে কোনো ডেটা লেখা যাবে না। তার জন্য আমি আপনাদেরকে 2 নম্বর যে ক্লাসটা নিয়েছিলাম ওইখানে কিন্তু আমি কোনো ডেটা শিখাইছিলাম না, যেটা গত ক্লাস লাস্ট ক্লাস ছিল, মানে আজকের ক্লাসের আগের ক্লাস। ওই ক্লাসে আমি আপনাদের সেন্টেন্স মেকিং করা শিখাইছিলাম, কম্পারেটিভ সুপারলেটিভ, কিন্তু ওইখানে কোনো ডেটা লেখাইছিলাম না। কেন লেখাইছিলাম না আশা করি ব্যাপারটা আজকে বুঝছেন। আজকে কেন ডেটা শিখাইলাম, কারণ আজকের ওই কম্পারেটিভ সেন্টেন্স গুলোই কিন্তু আজকে ডেটা সহ শিখাইলাম, কারণ বডির জন্য। কিন্তু ওভারভিউতে যখন লিখবেন তখন ডেটা ছাড়া লিখবেন, ওভারভিউতে কখনো ডেটা দিয়ে লিখতে হয় না। তার জন্য আমি কিন্তু ওইটাও শিখাইলাম প্রথমে, দেন তারপরে আজকে আবার ডেটা সহ শিখাইলাম একই জিনিসের। আমি 2 রকম ভাবে শিখাইলাম যেন অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারেন কোনটা কোন জায়গায় লিখতে হয়। তো ওভারভিউতে একটা কথা মাথায় রাখবেন, নোট আকারে করে রাখবেন, ক্লাস শেষে সবাই নোট করে রাখবেন, ওভারভিউতে কোনো ডেটা লেখা যাবে না। ওভারভিউতে কোনো ডেটা লেখা যাবে না, কিন্তু কম্পারেটিভ বা সুপারলেটিভ ওভারভিউতে ইউজ করা যাবে, কিন্তু ডেটা ইউজ করা যাবে না। এখন প্রশ্ন, কম্পারেটিভ সুপারলেটিভ ইউজ করার মধ্যে হোয়াইল দিয়েও কিন্তু বলা যায়, যেমনি করে সামনে বলা যায়। তো সেন্টেন্স কিন্তু মেক করা যায়। তো এইখানে যদি আমরা একটু দেখি সেন্টেন্সটা, দেখেন একই রকম ভাবে যেখানে কম্পেয়ার করছি, ইয়ং পিপল হচ্ছে ইজ মোস্ট কান্ট্রিজ হচ্ছে প্রেফার করে ট্রাভেলিং বাই, ধরেন হচ্ছে এক্সেপ্ট হচ্ছে ফ্রান্স, মানে ফ্রান্স বাদে সবাই হচ্ছে ট্রাভেলিং মানে এই করতেছে। ফ্রান্স বাদে ধরেন এখানে যে কটা দেশ আছে এর মধ্যে একমাত্র ফ্রান্স আর 22 সবাই হচ্ছে দেখেন এই যে এইটা বাড়ছে। এইটা হচ্ছে সবগুলাতেই বেশি। এটা কোনটা? এটা হচ্ছে আমাদের হচ্ছে ধরেন দাঁড়ান, এটা হচ্ছে মোটরসাইকেল, আর কার, আচ্ছা। এটা এটা হচ্ছে আর আপনার কি কি আছে একটু দেখি। দেখেছি এমন ইয়ং পিপুলের মধ্যে হচ্ছে ট্রান্সপোর্ট প্রেফারেন্স করে, মানে ট্রান্সপোর্ট প্রেফারেন্সটা এখানে হবে মোস্ট। এই দেখেন ইয়ং পিপুল ইন মোস্ট কানে প্রেফার, এই যে কার, কার এটাই খুঁজতেছিলাম। এটা হচ্ছে কার, এটা হচ্ছে কার। দেখেন এই তিনটাতে হচ্ছে একমাত্র হচ্ছে কি হয়েছে, কারটা সবচেয়ে বেশি আছে। তার মানে সবচেয়ে বেশি পয়েন্ট হচ্ছে কাদের দেখতে পাচ্ছি, কারে দেখতে পাচ্ছি, এই 3টা দেশে। তাহলে আমি এইভাবে সেন্টেন্সটা লিখতেই পারি আমরা, ঠিক আছে। এখানে কম্পারেটিভ আমরা ওইভাবে না করে আমরা সরাসরি লিখলাম কি, পেপারে সবচেয়ে বেশি প্রেফার করতেছে হচ্ছে এটা, এটা হচ্ছে প্যাসিভে লিখলাম। আপনারা চাইলে প্যাসিভে লিখতে পারেন, এর প্যাসিভটা আপনাদের নর্মাল প্যাসিভিটি স্ট্রাকচার কাজ করলে তখন এটা আবার দেখতে পারবেন যে এই প্যাসিভ কিভাবে মেক করতে হয়। তো এখন প্যাসিভ নিয়ে কথা বলবো না, তো ডায়াগ্রাম যখন শেখাবো তখন প্যাসিভ নিয়ে কথা আছে অনেক। তাহলে মোস্ট কান্ট্রি, এখানে কান্ট্রিজ হচ্ছে প্রেফার্ড করতেছে, আচ্ছা এটা প্যাসিভও করে না, ওয়াজ প্রেফার্ড দিলে এটা প্যাসিভ হইতো। মোস্ট কান্ট্রিজ হচ্ছে ওয়াজ প্রেফার্ড, এটা বায়াস, ওয়াজ দিলে পারে প্রেফার্ডটা ওয়াজ দিলে তখন প্যাসিভ হইতো। এটা এটা নর্মালি একটা পাস্ট টেন্সেরই করি, ঠিক আছে। এখানে ওয়াজ বসে যদি আমরা দিতাম তখন এটা প্যাসিভ হতো। তো আপনি এটা এরকম না করে আপনার কম্পেয়ার দিয়ে দেন যে এই 3টা দেশে হচ্ছে কার বেশি আছে, এই দেশ থেকে ফ্রান্স থেকে বেশি আছে, এটা আপনার কম্পারেটিভ করে ফেলেন। করার পরে আপনারা কি করবেন, আর একটা কম্পারেটিভ করবেন হচ্ছে কোন দেশে সবচেয়ে কম আছে, কম আছে কোন দেশে, দেখা যাচ্ছে কোন আর কোনটা কম আছে। ধরেন মোটরসাইকেল আর বাইসাইকেল হচ্ছে কোন কোন দেশে কম আছে। মোটরসাইকেল গুলো একটু দেখেন, যে মোটরসাইকেল হচ্ছে এই 2টা দেশে হচ্ছে মোটরসাইকেল ধরেন কম আছে। এই 3টা দেশে, এই 3টা দেশে মোটরসাইকেল হচ্ছে সিমিলার আছে। সিমিলার আছে যদি বলতেন যে মোটরসাইকেল এই 3টা দেশে সিমিলার আছে, মোটরসাইকেল ইউজটা এই 3টা দেশে সিমিলার আছে, কার থেকে সিমিলার আছে, ইউনাইটেড স্টেটস থেকে কম আছে, অথবা এই 3টা দেশে সিমিলার আছে এন্ড কম আছে, এন্ড কম আছে কার থেকে, ইউনাইটেড স্টেটস থেকে, যেটা হচ্ছে লেস আছে। তো এইভাবে চাইলে কম্পারেটিভ করে বলতে পারতেন। তো এইটা হচ্ছে ওভারভিউ। আমরা করতে পারি যেখানে হোয়াইল দিয়ে লিখতে পারতাম যে হচ্ছে বাইসাইকেল ইউজাররা সবচেয়ে বেশি আছে হচ্ছে ফ্রান্সে, আর হচ্ছে আপনার এটা কি, এটা হচ্ছে ইউকেতে। দেখেন হয়ে গেছে আমাদের সেন্টেন্স। লিখবেন ধরেন সবচেয়ে বেশি আছে কারা, সবচেয়ে বেশি আছে ধরেন কার ইউজাররা হচ্ছে কোন কোন দেশে সবচেয়ে বেশি আছে, কার ইউজাররা সবচেয়ে বেশি আছে হচ্ছে আপনার ইউকে, ইউনাইটেড স্টেট, আর হচ্ছে ইতালিতে সবচেয়ে বেশি আছে ফ্রান্স থেকে। তো এইটা কম্পারেটিভ করে লিখলেন যে এই 3টা দেশে বা 3 কান্ট্রি আউট অফ
ফোর কান্ট্রিজ থেকে বেশি আছে, ঠিক আছে, কার ইউজাররা, এইটা ভাবে লিখলেন আমি যেভাবে শিখাইছিলাম। তারপরে আপনারা লিখবেন হচ্ছে 2 নাম্বার লাইনে আসলেন মোটরসাইকেল আর হচ্ছে বাইসাইকেলের মধ্যে কারা কারা বেশি আছে লিখলেন। ধরুন মোটরসাইকেলে বেশি আছে হচ্ছে আপনার একমাত্র ইউনাইটেড স্টেটস হচ্ছে মোটরসাইকেল ইউজাররা বেশি আছে আদার কান্ট্রি থেকে। আর লিখলেন হচ্ছে বাইসাইকেল সবচেয়ে কম আছে হচ্ছে বাইসাইকেল আপনার ফ্রান্স আর ইতালিতে। ধরেন ইতালি, ফ্রান্স না, ইতালি আর হচ্ছে ইউনাইটেড স্টেট হচ্ছে বাইসাইকেল ইউজাররা সবচেয়ে কম আছে। দুইটাতে তো বেশি লিখছেন, তো একটাতে কম লিখে দিলেন। তো এই সেম কাজটাই করবেন হচ্ছে কম্পারেটিভ স্ট্রাকচার ইউজ করে বা সুপারলেটিভ ইউজ করে আপনারা ওভারভিউটা লিখবেন। কিন্তু ওভারভিউতে কোনো ডেটা লিখবেন না, জাস্ট খালি তুলনাটা করবেন ওভারভিউতে। আমাদের কাজ হচ্ছে এই যে সেম ডেটা সহ 7টা স্ট্রাকচার আছে, 7টা স্ট্রাকচারের কাজ, যে 7টা স্ট্রাকচার ছিল 7টা স্ট্রাকচারের এখন কাজ যে ডেটা সহ, ডেটা সহ এখন বসাবো। তো এইটার ক্ষেত্রে আমরা একটা ইউজ করলাম, ধরেন রিগার্ডিং ইউজ করলাম ইউকের জন্য। এখন বডি ওয়ানে কাদের ইউজ করে, বডি টু তে কাদের, আমাদের এখানে টোটাল 4 ধরনের ডেটা টাইপ মানে ক্যাটাগরি আছে। আপনি বডি ওয়ানে যে বড় দুইটা ইউজ করবেন, যে এই দুইটা বড়, ধরেন এই দুইটা বড় আপনার কাছে, মানে এই দুইটা একটু হেলদি মনে হইতেছে, আর এই দুইটা মনে হইতেছে কেমন যেন মানে একটু অন্যরকম, তো এই দুইটাকে আপনি বডি ওয়ান ইউজ করলেন, আর এই দুটো ইউজ করলেন বডি টু তে। মানে আপনার পছন্দ মতো নিতে হবে, অথবা চাইলে এইটা আর এইটা বডি ওয়ান ইউজ করলেন, আর এই দুইটা বডি টু তে ইউজ করলেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন আপনি বডি ওয়ানে কি করবেন, এরকম 4টা থাকলে এইটা দিয়ে আপনি রিগার্ডিং এর সেন্টেন্সটা দিয়ে মেক করেন। এটা রিগার্ডিং যেটা শিখাইছিলাম ওইটা মেক করলেন, এই দেখেন রিগার্ডিং দিয়ে মেক করছেন, পুরো রিগার্ডিং দিয়ে আমি যেটা শিখাইছিলাম ওইটা দিয়ে মেক করছেন। মেক করার পরে দেন তারপর আমার 2 নাম্বার যে স্ট্রাকচার ছিল বড়, যে 2 নাম্বার যেটা ইন দিয়ে নাম বসায় কেউ একটু করলাম দ্য গ্রেটেস্ট পোর্শন অফ, ওইটা দিয়ে দেখেন 2 নাম্বারটা মেক করছে। 2 নাম্বারটা মেক করছে, তাহলে আমি যা শিখাইলাম ভাই ওইটা এখন কপি পেস্ট। আপনি এইটার উপরে রিগার্ডিং লিখলেন, এইটার উপর আমার 2 নাম্বার স্ট্রাকচার লিখলেন, হয়ে গেছে আপনার বডি ওয়ান শেষ, বডি ওয়ান ফিনিশ। এখন বডি টুতে যা এইটার উপর আমার হচ্ছে আরেকটা স্ট্রাকচার সেই লিখবেন 3 নাম্বারটা, থার্ড স্ট্রাকচার ইউজ করলেন বড়টা। তারপর এখন 4 নাম্বার যেটা আছে এটার উপর আমার ইউজ করলেন কোনটা, ওই যে ইনক্রিজ ডিক্রিজ এটা ইউজ করেন এখানে, ইনক্রিজ ডিক্রিজ ইউজ করে দিলেন, আপনার লেখা পুরো ক্লিয়ার শেষ। এখন একইভাবে লাইন চার্টও চাইলে লিখতে পারেন, এই যে লেখাগুলো আছে লেখাগুলো একবার দেখে নিন। লাইন চার্টও লিখতে পারবেন আপনারা চাইলে, এখন হচ্ছে যেইটাই খুশি, এই যে এই বার চার্টে অনেক আছে, এই বার চার্টও লিখতে পারবেন। যেরকম এই বার চার্টে যদি এখন লিখতে চান, আমি এই বার চার্টটা এখন বলি, এই বার চার্টে অনেকগুলো আছে, তো আপনি বডি ওয়ান বডিটা আলাদা করে নেবেন। বডি ওয়ানে কাদের লিখবেন, বড়গুলা, এইটা, এটা, এটা, এই 4টারে বডি ওয়ান লিখবেন, এই ছোট 4টারে লিখবেন বডি টু। তখন আপনি কি করবেন, বডি ওয়ানে ফুডকে লিখবেন রিগার্ডিং দিয়ে, হাউজিং কে লিখবেন আমার 2 নাম্বার স্ট্রাকচার দিয়ে, এইটাকে লিখবেন আমার 3 নাম্বার স্ট্রাকচার দিয়ে, আর এইটাকে লিখবেন হচ্ছে আপনার ইচ্ছা মতো বাকি যে ছোট ছোট স্ট্রাকচার আছে ছোটর মধ্যে যে কোনো একটা দিয়ে এটা লিখবেন। লেখার পরে এখন যাবেন বডি টুতে অনেকগুলো আছে, এর মধ্যে এখন কি করবেন, বডি ওয়ানে যে আমার রিগার্ডিং টিগার্ডিং লিখছেন না বড় 3টা, এই বড় 3টা তো বডি ওয়ানে একবার লিখেই ফেলছেন। বডি টুতে যেই সব কয়টার মধ্যে থেকে যেইটা সবচেয়ে বড় ওইটার ভিতরে আবার কপি করবেন, কারে কপি করবেন, এই বড় 3টা থেকে যে কোনো একটারে কপি করবেন আবার। মানে আমার এই বড় 3টে স্ট্রাকচার তো এখানে ইউজ করছেন আমার, ধরেন এখানে আমার 1 নাম্বার স্ট্রাকচার ইউজ করছেন রিগার্ডিং একটা, এইখানে আমার বড় 2 নাম্বার স্ট্রাকচার ইউজ করছেন এটা দিয়ে, এইটা আমার বড় 3 নাম্বার স্ট্রাকচার ইউজ করে লিখছেন, এইখানে আমার ধরেন ইনক্রিজ ডিক্রিজটা লিখছেন, বা আপনার যেটা খুশি সুপারলেটিভ বা কম্পারেটিভের যেটা আছে ওটা লিখছেন। লেখার পরে এখন এইগুলো লেখার সময় এই স্ট্রাকচার গুলো আবার কপি মারবেন। সবগুলো কপি মারবেন না, একটা বা দুইটা কপি মারবেন, কারণ এখানে 4টা ডেটা। তো এখানে কি করবেন, আবার ধরেন রিগার্ডিংটা না কপি মেরে আপনি, কারণ রিগার্ডিং এর সময় প্রথমে লিখছিলেন তো এখানে প্রথমে না দিয়ে 3 নাম্বার স্ট্রাকচারটা এখানে ইউজ করেন, আবার আমার থার্ডটা ইউজ করেন। তারপরে এখানে আমার ইউজ করেন এইটা আবার ফোর্থ 4 নাম্বারটা ইউজ করেন। করার পরে এখানে ইউজ করেন আমার আরো বাকি দুই একটা স্ট্রাকচার আছে না, ওই দুই একটা স্ট্রাকচার ইউজ করেন, ধরেন এখানে 5th নাম্বার করলেন। এখানে আবার যে আপনি চাইলে কপি 2nd নাম্বারটা করে দিই, কপি শেষ। সো এই ছোট্ট জিনিস করে দিলে আপনার লেখা পুরো শেষ, মানে একই জিনিসে একই স্ট্রাকচারই কিন্তু কপি করে করে লিখলেন, কিন্তু আপনি লেখার মধ্যে কি আসলো কোনোভাবে বোঝা যাইব না যে আপনি এটাতে এটা কপি করছেন, সেন্টেন্স গুলো কাছাকাছি। এখানে টোটাল আপনার আছে অনেকগুলো সেন্টেন্স, তো আপনার এখন পুরো বডি ওয়ান বডি টু লেখা শেষ। তো এই হচ্ছে কাজ, বডি ওয়ান বডি টু আপনারা লিখতে পারবেন খুব স্মুথলি। আর যদি মনে করেন না এখান থেকে কপি বা আপনার লেখা অনেক বড় হয়ে যাইতেছে, তখন চাইলে আপনারা কি করতে পারেন এইখানে, বাট লেখা খুব বড় হবে না, কারণ এই যে আমার ছোট ছোট স্ট্রাকচার আছে তো, যে কম্পারেটিভ সুপারলেটিভ গুলো তো ছোট, তো ওগুলো তো ছোট, তো ওগুলো ইউজ করলে দেখা যাবে যে এতটা বড় হবে না লেখাটা। অ্যাট দিয়ে লিখবেন, অ্যাট এত দিয়ে একবার লিখলেন, আরেকবার লিখলেন হোয়াইল দিয়ে লিখলেন আরেকবার, ঠিক আছে, হোয়াইল এত থেকে এত। তো এরকম যে একবার অ্যাট দিয়ে একবার ডেটা বসাইলেন, হোয়াইল দিয়ে একবার ডেটা বসালেন, আগে আপনারা সবগুলো স্ট্রাকচার লেখেন ভাই। লেখা যখন কমপ্লিট হবে তখন এইটার মধ্যে লেখা কোনো ব্যাপারই না, এগুলো লেখা কোনো ব্যাপারই না। তো এখন যদি চান, এই যে দেখেন প্যারাফ্রেজিং ওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে, সব এই ওয়ার্ড গুলো সব পড়ে নেবেন সব। তো এই হচ্ছে কাজ আপনাদের বাসায় হচ্ছে, এইটাই হচ্ছে এখন কাজ, আপনারা লিখতে খুবই ইজিলি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। মোটামুটি হচ্ছে বার চার্ট লেখা আশা করি শিখছি।
এখন বাসায় বসে শুধু একটা বার চার্ট প্র্যাকটিস করবেন, পরে আগে হচ্ছে আপনার হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। হোমওয়ার্কটা যদি আপনি কমপ্লিট একবার করে ফেলতে পারেন, মানে আমি যে হোমওয়ার্কটা এখন দিলাম পাই চার্টের উপরে, ওই পাই চার্টটা যদি আপনি লেখা শিখতে পারেন, বা বাসায় বসে যদি স্ট্রাকচার গুলো দিয়ে পাই চার্টটা লেখেন, এক জিনিসে বারবার লেখেন, তাহলে আমি কনফার্ম যে আপনারা এমন কোনো স্ট্রাকচার, এমন কোনো টপিক নাই যেটার আপনার ডাটাগুলোরে বসাইতে পারবেন। আপনার কাজ হচ্ছে শুধু ডেটাগুলোরে বসানো, শুধু সেন্টেন্সের মধ্যে ডেটাগুলোরে বসানো, এই হচ্ছে আপনার কাজ। আপনার কাছে যেই ডেটা দিবে না কেন ওই ডেটাটা খালি বসাই দিবেন, আপনার কাজ হচ্ছে এটা। দেখেন এখানে অনেক ধরনের প্রশ্নই ছিল, যেই প্রশ্নটাই থাকুক না কেন শুধুমাত্র আমরা ডেটাটা ইনপুট করবো, আউটপুট করবো, এই হচ্ছে আমাদের কাজ। যেরকম এটা অনেক সোজা ছিল, কিন্তু এটাও সোজা, এটাও একই জিনিস সোজা। যেরকম এটা যদি আমি লিখি, আমরা এখানে টার্গেট করব যে কোনটারে কি দিয়ে লিখবো। তো আমরা আগে এখানে টার্গেট করবো যে এটার মধ্যে আমি কি লিখবো, ধরেন একটা রিগার্ডিং দিয়ে শেষ করে দিতে পারবো এটারে। তো এই তিনটা পয়েন্ট আমি টার্গেট করে নিয়ে লিখলাম, রিগার্ডিং দিয়ে শেষ আমার বডি 1-এ। বডি 1-এ এই পুরোটা লেখা আমার শেষ, এই পুরোটা শেষ। দেন একটা সেন্টেন্স দিয়ে পুরোটা শেষ হয়ে গেছে, 1 নাম্বার স্ট্রাকচার দিয়ে পুরোটা শেষ করে দিয়েছেন বডিতে। আর লাইন চার্টের মধ্যে ওভারভিউ লিখবেন কি দিয়ে, ওভারভিউ লিখবেন আমার পুরো ওই যে টেমপ্লেট টাইপের যে স্ট্রাকচার আছে ওইটা দিয়ে পুরোটা লিখে দিবেন। লাইন চার্টের ওভারভিউ তো নিয়ে প্যারা নেই। খালি বার চার্টের ওভারভিউতে শুধুমাত্র আপনার ডেটা ছাড়া কম্প্যারিজনটা লিখতে হয় বার চার্ট আর হচ্ছে টেবিলে। তারপরে এইখানে যেটা করবেন, এইটার মধ্যে আপনি লিখবেন এই পয়েন্টগুলো দিয়ে, ধরেন লিখলেন এই 3টা পয়েন্ট দিয়ে লিখলেন যে এই পয়েন্টটা, 3টা পয়েন্ট দিয়ে লিখলেন, জাস্ট একটা কমেন্ট দিয়ে দিলেন যে এটা একটা বাইসেক্ট করলো, লাস্টে এটা বলে দিলেন শুধু এটা কার সাথে বাইসেক্ট করলো, এইটার সাথে বাইসেক্ট করলো, এটা কার সাথে করলো, এই যে এটা, এটা কোনটা, এই যে মার্শাল আর্টস এর সাথে করছে বাইসেক্ট বা ইন্টারসেক্ট করছে। তারপরে আসলেন কি এই পয়েন্ট দিয়ে আবার ধরেন 2 নাম্বার স্ট্রাকচার দিয়ে এখানে লিখলেন আবার। তারপরে এখন 3 নাম্বার স্ট্রাকচার দিয়ে ধরেন এইটা লিখলেন, এই 3টা পয়েন্ট লিখলেন, ঠিক আছে। 4 নাম্বার স্ট্রাকচার দিয়ে ধরেন আপনি, সরি এটা হচ্ছে এই 3টা পয়েন্ট মনে হয়, এই তিনটা নাকি, না এই তিনটাই গেছে। এই